class. So all know that this is our fifth free live class of this free course, and in this class, I'm going to talk about practical use of passive voice as well as practical conversation practice. কিভাবে প্যাসিভ ভয়েস রিলেটেড বাক্যগুলোকে আমরা ইংলিশে শিখতে পারি প্র্যাকটিক্যালি, অর্থাৎ কিভাবে আমরা যে কোনো বাংলা বাক্য থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারি। এছাড়া আমাদের স্পিকিং বা রাইটিং এ যখন প্যাসিভ রিলেটেড সেন্টেন্সগুলো বলার প্রয়োজন হবে ইনস্ট্যান্টলি যাতে করে আমরা বলতে পারি, সেই বিষয়টাই আমি দেখাবো। অর্থাৎ আমরা আমাদের যে একাডেমিক লাইফে প্যাসিভ ভয়েস শিখি, আমরা যারা ইংরেজি শেখার চেষ্টা করি বা বিভিন্ন জায়গা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখি, আমরা জানি যে প্যাসিভ ভয়েস বা ভয়েস চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ টপিক। কিন্তু আমরা সব সময় ট্রান্সফরমেটিভ ওয়েতে শিখি। ট্রান্সফরমেটিভ ওয়ে মানে কি? যেমন হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। আমি যদি বলি এটার প্যাসিভ করো, আপনি কি বলবেন? আ বুক ইজ রেড বাই হিম, এরকম। কিন্তু আমি ওই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো এই ওয়েতে আমি করাবো না। আমি আপনাদের ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শেখাবো, অর্থাৎ প্র্যাকটিক্যালি প্যাসিভ ভয়েসকে আমরা কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি, যেটা আমাদের রাইটিং এবং স্পিকিং এর জন্য অনেক অনেক বেশি দরকার বা প্রয়োজন। এবং এইটা কমপ্লিট করার পরেই আমি আপনাদেরকে একটা কনভারসেশন প্র্যাকটিস করাবো। এখানে একটা বাংলা টু ইংলিশ কনভারসেশন আছে, যেগুলো আমি প্রতিটা ক্লাসের শেষে করিয়ে যাচ্ছি, আপনারা জানেন। অর্থাৎ আমরা শুধু গ্রামার শিখে বসে থাকি, বিভিন্ন স্ট্রাকচার শিখে বসে থাকি, সেগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। সেটা কিভাবে করতে হয় আমি দেখাবো আপনাদের। লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আশা করি আপনার সময়টা বৃথা যাবে না, অনেক কিছু নিয়ে যেতে পারবেন ক্লাসটা থেকে। তো প্রথমত ভয়েসের আমি গ্রামাটিক্যাল দিকটা নিয়ে একটু আলোচনা করব, দেন প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসবো। এখানে প্র্যাকটিক্যাল ভয়েস চেঞ্জের আলাদা একটা ফাইল আছে, এটা আমি দেখাবো। আমার এটা পেইড কোর্সের 10টা মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসের একটা ক্লাস এইখানে দেওয়া আছে, সেইটাই আমি আপনাদের এই ফ্রি ক্লাসে তুলে ধরছি। তো তার আগে আমরা এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো। দেখেন, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ ভয়েস। কি বলছে? কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। দেখেন, ভয়েস প্রধানত বা মূলত দুই প্রকার। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা আমরা প্রত্যেকেই জানি। ভয়েস মানে কি? বাচ্চ মানে আমরা মুখ দিয়ে যে কথাটা বের করি, আমি যে স্পিচটা দিচ্ছি, যে বক্তব্যটা দিচ্ছি, আমার যে একটা সেন্টেন্স, এইটাই মূলত ভয়েস। তো এই ভয়েসটা দুই ভাবে হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ কি বলছে? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ আমরা এতদিন যে রুলস রেগুলেশন, যে স্ট্রাকচার, যে ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করে এসেছি, যেগুলো শিখে এসেছি, সবই অ্যাক্টিভ ছিল। আমি আপনাদের দেখিয়েছি না যে হি রিডস আ বুক, শি ড্রিউ আ পিকচার, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি গোস টু মার্কেট। এই যে সেন্টেন্সগুলো, যেগুলোতে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজ করে, হ্যাঁ, এগুলো আমরা দেখছি। কিন্তু প্যাসিভ কোনটা? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তবে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন এইখানে লেখা আছে, দেখেন, আ বুক ইজ রেড বাই হিম, একটা বই পড়া হয় তার দ্বারা। আ পিকচার ওয়াজ ড্রন বাই হার। তো এইখানে যে ধরনের এক্সাম্পল আছে বা এই যে বাক্যগুলো আপনারা দেখছেন, আমি এই রিলেটেড বাক্য আপনাদেরকে করাবো না, আমি ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শেখাবো। সেটা কেমন আমি বলছি। তার আগে আরেকটু দেখেন, এখানে গ্রামাটিক্যাল বিভিন্ন রুলস রেগুলেশন নিয়ম এই প্যাসিভ ভয়েসের দেওয়া আছে। যেমন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম আছে। অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, বি ভার্ব নিতে হবে, প্রেপোজিশন বাই, উইথ, অ্যাট এগুলো বসবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখানে সাবজেক্ট অবজেক্টের ফর্মেরও পরিবর্তন আছে। এগুলো এগুলো যে কোনো গ্রামার বইতে আপনি যান, প্যাসিভের চ্যাপ্টার ওপেন করেন, আপনি পাবেন। কিন্তু আমি কি বলছি, যে এই ওয়েটাতে, অর্থাৎ এই ট্রান্সফরমেটিভ ওয়েতে প্যাসিভ দেখবো না। আমরা প্র্যাকটিক্যালি প্যাসিভ ভয়েসের ব্যবহার শিখবো, যেটা আমাদের স্পিকিং এবং রাইটিং এ প্রয়োজন। সেইটা কি? আমি একটু যদি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, আগে কয়েকটা এক্সাম্পল দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন এই যে আমি আজ আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? বা আমার পেইড কোর্সের একটা ক্লাস যদি আমি নেই, ক্লাস শুরুর আগে আমি যদি তাদেরকে নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা আমি ইংলিশে বললে কেমন হবে? যেমন দেখেন, আমি যদি এই কথাটা বলি যে আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, তাহলে সেন্টেন্সটা কেমন? আগে এটা একটু বোঝেন, তারপর আমি মেইন জায়গাটাতে আসবো। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, একটু দেখার চেষ্টা করেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আই উইল টেক ইয়োর ক্লাস, সরি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। I will take your class at 10 p.m. at 10 p.m. অর্থাৎ
আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই যে বাক্যটা আমি লিখলাম, যারা টেন্স বোঝেন, আমি টেন্সের উপরও ক্লাস নিয়েছি, আপনারা জানেন এই ফ্রি ক্লাসে। এইটা কোন টেন্সে লেখা আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, তাই না? দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন ফিউচার ইনডিফিনিট। এখন কথাটা এইভাবে না বলে আমি যদি এই কথাটাকে একটু ঘুরায় বলি, ঘুরায় বলি মানে কি? মনে করেন আমার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা যারা ক্লাস করছেন, এই গ্রুপে আমার আরো অনেক অ্যাডমিন আছে। এখন আপনি আজকে নতুন আসছেন, আমাকে নতুন দেখছেন। হ্যাঁ, আপনি আমাকে চেনেন না, কে টিচার কে ক্লাস নিবে এটা আপনি জানেন না, তাই না? এখন এই নোটিশটা আমি না দিয়ে যদি অন্য কেউ দেয়, অর্থাৎ কথাটা যদি কেউ এইভাবে বলে যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, অর্থাৎ কে নিবে, কাজটা কে করবে সেইটা বলা হচ্ছে না, সেইটার উপর ফোকাস করা হচ্ছে না, ফোকাস করা হচ্ছে কার উপর? ক্লাসের উপর। প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন। অর্থাৎ অবজেক্ট যেটা, এই যে ক্লাস, ক্লাসটার উপর ফোকাস করা হচ্ছে, এইটাকে সাবজেক্টে নিয়ে আসা হচ্ছে। জাস্ট কি বললাম? আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। এই কথাটা ইংরেজিতে কি হবে? দেখেন, এই কথাটা যদি আমি ইংলিশে লিখি তখন এরকম হবে যে ইওর ক্লাস উইল বি টেকেন, নেওয়া হবে, উইল বি প্লাস ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, উইল বি টেকেন অ্যাট 10 p.m. এখন এই যে বাক্যটা আমি লিখলাম, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m., এখানে সাবজেক্ট কে? ক্লাস। ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের হাত পা আছে না, তার মানে এটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। এই জন্য ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের ব্যবহার হয়েছে। অর্থাৎ আমি এটা গত ক্লাসেও বলছিলাম, আমাদের যত টেন্স, মডাল, সেমি মডালের স্ট্রাকচার আছে, যেগুলো আমি গত ক্লাসগুলো থেকে আপনাদের দেখিয়ে এসেছি, যেগুলো আমরা শিখেছি, এই প্রত্যেকটা স্ট্রাকচারের একটা রিভার্স স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভ। অর্থাৎ যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, মানে উইল প্লাস ভি1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এই যে উইল বি প্লাস ভি3, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। বোঝার চেষ্টা করেন, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এখন এইগুলো কিভাবে হয় কথাটা একটু বোঝেন, এটা কতটা প্র্যাকটিক্যাল আমি কয়েকটা বাক্য বললে আপনারা বুঝতে পারবেন। অনেকেই আমার এই গ্রুপে আজকে নতুন আছেন। এখন অনেকে হোয়াটসঅ্যাপে ইনবক্সে নক করেন না, মনে করেন আমি ক্লাসের লিঙ্কটা দিতে আমার একটু লেট হলো। অনেকে বলে না যে আজকে ক্লাস হবে, এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, আজকের ক্লাস কখন শুরু হবে, ক্লাস কখন নেওয়া হবে, এই ধরনের কথা আপনারাই বলেন। প্রচুর মেসেজ আমি আছে, আমি দেখাতে পারি হোয়াটসঅ্যাপের ইনবক্সে, যে আজকে কি ক্লাস হবে, এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, ইংরেজির ক্লাস কখন শুরু হবে। এই যে যে বাক্যগুলো আমি বললাম না, প্রত্যেকটা বাক্যই প্যাসিভ রিলেটেড, এবং এই একটা বাক্য আপনি ইংলিশে ট্রান্সলেট করে দেখেন, আপনি পারবেন না, আপনি পারবেন না। কিন্তু বাংলায় এই ধরনের কথাগুলো আমরা হর হামেশা বিভিন্ন জায়গায় বিভিন্ন কনভারসেশনে ব্যবহার করি, বাট ইংলিশে এদের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে আমরা কথা বলতে পারি না। অর্থাৎ বিষয়টা কেমন, মনোযোগ দিয়ে বোঝেন। আমি যদি আপনাকে এরকম একটা বাক্য বলি যে আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, জাস্ট এই কথাটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখলেন ইনবক্স, আপনি কিন্তু এটা বলছেন না যে স্যার আপনি কখন ক্লাস নেবেন, কারণ আপনি তো আমাকে চেনেন না, কে স্যার আপনি তো জানেন না। তো কি করতে হবে? আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, এই কথাটা আপনি বলবেন। ওই গ্রুপে লিখলেন, কারণ আপনি জানেন না যে কে ক্লাস নিবে, জাস্ট এই কথাটাই বললেন। যে কোনো একজনের হোয়াটসঅ্যাপে নক দিলেন, আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, তাহলে এই কথাটা আমার ইংলিশে কি হবে? কেউ কি বলতে পারবেন এখানে আপনারা যারা আছেন? একবার মনে মনে বলার চেষ্টা করে দেখেন তো। কি বললাম? আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, এটা আপনি ইংলিশ করতে পারবেন কিনা? যদি না পারেন, আপনি মনে রাখেন আপনি ইংলিশে অনেক অনেক দুর্বল। আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে, মনে মনে করার চেষ্টা করেন আপনি ইংলিশে এটা ট্রান্সলেট করতে পারেন কিনা। এটা আপনি আমাকে বলছেন যে স্যার আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, কখন শুরু হবে, ভেবে দেখেন পারেন কিনা। দেখেন এই বাক্যটার ইংলিশ এরকম, আগে ডাবল বেস ওয়ার্ড হোয়েন, then the auxiliary verb will, then subject our class, when will our class, এরপরে বি, এরপরে হচ্ছে taken, এরপরে হচ্ছে আমার অ্যাডভার্বটা বসাতে হবে যে when will our class be taken today। এর বাংলা অর্থ হচ্ছে আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে। কি বললাম? when will our class be taken today, আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে। এখন এই যে বাক্যটা বললাম, এবার আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন যে কয়জন এই বাক্যটাকে ইনস্ট্যান্টলি বাংলায় ভেবে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, ইংলিশে বলতে পারেন। শুধুমাত্র এই জায়গাটাতে আমাদের ভালো প্র্যাকটিস না থাকার কারণে এই ধরনের বাক্য বাংলায় আমরা হরহামেশা বলি, কিন্তু ইংলিশে আমরা ট্রান্সলেট করতে পারি না, ইংলিশে আমরা কথা বলতে পারি না। ইভেন আমরা নিজেরাও জানি না যে এই প্যাসিভে আমাদের দুর্বলতা আছে।
কারণ আমরা প্যাসিভ বলতে কি শিখি? ওই যে বললাম না, যে আই ইট রাইস, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা। কিন্তু আমি সে প্যাসিভের কথা বলছি না, আমি বলছি প্র্যাকটিক্যাল প্যাসিভের কথা। কি বললাম? আমাদের আজকের ক্লাসটা কখন শুরু হবে? হোয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। তো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারে? শুধুমাত্র এটা না পারার কারণেই আমরা অনেক পিছিয়ে যাই। অর্থাৎ আমি মনে করি যে আমি গ্রামার জানি, আমি টেন্স জানি, তারপরেও কেন কথা বলতে পারছি না? এই রিলেটেড বাক্য বাংলায় আপনি ভাবেন কিন্তু ইংলিশে বলতে পারেন না, কারণ এটা প্যাসিভ। ওই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার আপনার জানা নেই। আরেকটা বাক্য বলি, মনোযোগ দিয়ে বোঝেন। এটা বুঝতে হয়, প্যাসিভ অনেক জায়গায় শিখবেন, অনেক টিচার দেখাবে, কিন্তু এইভাবে কেউ উদাহরণ, এইভাবে কেউ ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবে না। আরেকটা কথা বলি আপনাকে। আহ মনে করেন আপনি শহরে থাকেন, হঠাৎ করে গ্রামে আসছেন। গ্রামে আসার পর দেখছেন একটা মসজিদে নামাজ পড়তে গেলেন আপনার ফ্রেন্ডের সাথে। দেখছেন যে নতুন একটা মসজিদ তৈরি হয়েছে আপনার গ্রামে। আপনার বন্ধুকে আপনি বলছেন যে বাহ, খুব ভালো একটা মসজিদ তৈরি হয়েছে তো আমাদের গ্রামে। প্র্যাকটিক্যালি বোঝেন। আপনার বন্ধুকে আপনি জিজ্ঞাসা করছেন, আপনার ফ্রেন্ডকে, যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আমি তো কিছুদিন আগে গ্রাম থেকে শহরে গিয়েছিলাম, আমি তো দেখিনি। শহর থেকে আজকে আসতেছি তো দেখছি যে নতুন একটা মসজিদ তৈরি হয়েছে। কবে হয়েছে? কেউ বলতে পারেন এটার ইংলিশ কি? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, সাবজেক্ট কি? মসজিদ। অর্থাৎ মসজিদ কি নিজে নিজে তৈরি হতে পারে? মসজিদের হাত পা আছে? না। তার মানে এটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। যখন ওইটাকে আপনি শুরুতে নিয়ে কথাটা বলতে যাবেন, প্যাসিভের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। অর্থাৎ ইংলিশটা কেমন? যদি বলেন হয়েছে, কবে হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসে। যদি বলেন কবে হয়েছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আসে। তো কি বললাম? এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। এটা যে কোনো একজন আপনার ট্রান্সলেট করার চেষ্টা করেন তো মনে মনে, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। যদি না পারেন তো আপনি মনে রাখেন অনেক দুর্বল আপনি ইংলিশে। কি বলবো? দেখেন, হোয়েন, ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট। এই যে বাক্যটা, এই বাক্যের বাংলা অর্থ হচ্ছে কখন বা কবে এই মসজিদটা তৈরি করা হয়েছে। হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট। এই যে বাক্যটা আমি লিখলাম, এটা কতজন ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারে? কতজন? এখানে আমি কোনো বাই মি বাই হিম বসিয়েছি, বা এখানে আমি বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে? না, এটা ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। আপনি বাংলাদেশ থেকে বাইরের একটা কান্ট্রিতে গেলেন, ইংল্যান্ডে গেছেন, আপনি লন্ডন শহরে আহ মাছ কিনবেন, মাছের বাজার খুঁজতেছেন, সুপার শপ থেকে না কিনে মাছের বাজার দেখছেন কোথায় মাছ কেনা যায়। এখন ওই দেশের নেটিভস কারো কাছে আপনি জিজ্ঞাসা করছেন যে এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, ক্যান ইউ প্লিজ টেল মি, আই নিড টু বাই সাম ফিশেস, আমার কিছু মাছ কেনা দরকার। আর ফিশেস মানে প্লুরালেও ফিশ ব্যবহার করা যায়। তো আই নিড টু বাই সাম ফিশ, জাস্ট এই কথাটা তাকে আপনি বললেন। তো এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় আমাকে বলতে পারবেন? একটা লোককে আপনি বললেন যে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আমাকে বলতে পারবেন? কুড ইউ প্লিজ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এটা ইংলিশে কি হবে? যে কেউ আপনি একটু করার চেষ্টা করেন, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, ভেবে দেখেন আপনি পারবেন না, আপনার বেঁধে যাবে, একটা না একটা জায়গায় বেঁধে যাবে এটা ইংলিশে করতে গেলে। কি বললাম? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আপনার নিজেরা ট্রান্সলেট করে দেখেন তো মনে মনে, পারেন কিনা? এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, পারবেন না। কারণ কি জানেন? এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ কেন? সাবজেক্টকে মাছ, মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? মাছের বিক্রেতারা বিক্রি করে। তো আপনার কিন্তু মাছের বিক্রেতাকে দরকার না, আপনার দরকার মাছটাকে। না, আপনি গুরুত্ব দিচ্ছেন কার উপর, ফোকাস দিচ্ছেন কার উপর? মাছের উপর। আপনি যদি বলতেন কারা মাছ বিক্রি করে, বলতে পারেন জাস্ট হু সেল ফিশ, আর কিছুই না। হু মানে কারা, সেল মানে বিক্রি করা, ফিশ মানে মাছ। অ্যাক্টিভ সেন্টেন্স, খুব সহজ। কিন্তু আপনি কথাটা এইভাবে বলছেন না, আপনি কথা বলছেন কিভাবে? যে এক্সকিউজ মি, আই নিড টু বাই সাম ফিশ, কুড ইউ প্লিজ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। কুড ইউ প্লিজ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, আই নিড টু বাই সাম ফিশ। এবার বলেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয় ইংলিশে আমার কি হবে? তাহলে দেখেন, হোয়ার ইজ, বা আর এর ব্যবহার করতে পারেন। So, আমি ইজ লিখলাম, সমস্যা নেই। হোয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট। অর্থাৎ অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। সো ওয়্যার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, এর মানে হচ্ছে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। ওয়্যার ইজ ফিশ সোল্ড, কোথায় মাছ বিক্রি হয়। তো এই যে বাক্যটা আমি লিখলাম, এটা আমরা ইনস্ট্যান্টলি বলতে পারি না। আর না পারার কারণেই এই ল্যাঙ্গুয়েজটাতে আপনারা দুর্বল।
আমরা দুর্বল। আমি আরেকটা কথা বলি, আমি একটু আরেকটু প্র্যাকটিক্যালি দেখাই দিই, তারপর আমি মেইন জায়গাটাতে আসতেছি। দেখেন, মনে করেন আমি এখন আমার অফিসে বসে ক্লাস নিচ্ছি। এখন আমার বাসায় আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার, কথাটা একটু বুঝবেন, প্র্যাকটিক্যালি বুঝবেন। আমি বাসায় আমার আম্মুকে ফোন দিলাম, ফোন দিয়ে বলছি যে আমার বাসায় ফর এক্সাম্পল একটা কাজের মেয়ে আছে, তার নাম রহিমা। আমি বললাম যে আম্মু, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? কি বললাম? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার তো রুমটা পরিষ্কার করা দরকার ছিল। এখন এই কথাটা ইংলিশে কি হবে? দেখেন, হ্যাজ রহিমা ক্লিনড দ্য রুম। এটা কিন্তু প্যাসিভ না, অ্যাক্টিভ। সাবজেক্টকে রহিমা, অর্থাৎ এটা অ্যাক্টিভের সেন্টেন্স। হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। এখন আমার মা যদি ওই পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ রহিমা ঘরটা পরিষ্কার করেছে, তখন অ্যান্সারটা কি হবে? যে রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ইন্ট্রোগেটিভ, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমি লিখলাম। কিন্তু এই কথাটা এইভাবে না বলে আমি যদি আমার মাকে কল দিয়ে এইভাবে কথাটা বলি যে আম্মু, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? আমার ঘরটা তো একটু পরিষ্কার করা দরকার ছিল, তো ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? অর্থাৎ আমি যে আমার মায়ের কাছে কল দিলাম, কলটা কেন দিলাম? বোঝেন আমি ইফোর্টটা কার উপর দিচ্ছি? আমার কি রহিমাকে দরকার? আমি কি রহিমার খোঁজ নেওয়ার জন্য কল দিচ্ছি, নাকি আমার ঘরটা পরিষ্কার করা হলো কিনা, ঘরটা পরিষ্কার হলো কিনা সেইটা জানার জন্য কল দিচ্ছি? আমার এখানে দুটো মানুষ, দুটো বিষয়ের ভিতর আমার দরকার কোনটা? এই যে দুটো জিনিস, এই একটা হচ্ছে রহিমা, এই দুটো থিংস এর ভিতরে আমার দরকার কোনটা? একটা হচ্ছে রুম। আমার দরকার কিন্তু রুম, অর্থাৎ আমার রুমটা পরিষ্কার হলো কিনা সেইটা জানা দরকার। তো আমি যদি এই ঘরটার উপর ফোকাস দিই, অর্থাৎ এটাকে এই অবজেক্টে না রেখে ঘরটাকেই যদি সাবজেক্টের স্থানে নিয়ে আসি, তখন বাক্যটা কেমন হয় জানেন? আমি যদি জাস্ট আমার মাকে বলি যে ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, সেটা যে করে করুক, সে কাজের মেয়েও করতে পারে, আমার মাও করতে পারে, ভাইও করতে পারে, বোনও করতে পারে, একজন করলে হলো। আমার দরকার জানা এইটা যে আমার ঘর পরিষ্কার হলো কিনা। তো আমি যদি কথাটা এইভাবে বলি যে ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, তাহলে হ্যাজ দ্য রুম বিন ক্লিন, CLEANED, হ্যাজ দ্য রুম বিন ক্লিন। ওই পাশ থেকে মা যদি উত্তর দেয় যে হ্যাঁ ঘর পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিন, তাহলে এটা হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার। হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। এবং এই প্যাসিভ আমরা আমাদের হরহামেশা আমাদের ডে টু ডে লাইফে প্রচুর ব্যবহার করে থাকি বাংলায়, কিন্তু ইংলিশে এদের ডিরেক্ট ব্যবহার না জানার কারণে, না থাকার কারণে, প্র্যাকটিক্যালি এটাকে সলভ না করার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আর আমরা নিজেরাও জানি না যে আমাদের এই প্যাসিভ সম্পর্কে ধারণা নেই। এটা হচ্ছে সব থেকে বড় সত্য কথা। কারণ কি জানেন? বোঝার চেষ্টা করেন আমার কথাগুলো একটু, এটা দরকার, এটা ইম্পর্টেন্ট। আমি প্যাসিভ বলতে আমরা কোন ধরনের বাক্য শিখি? মনে করেন আমি যদি বলি হি রাইটস আ লেটার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটা চিঠি লেখে, LETTER। আপনারা এখানে অনেকেই আছেন যারা প্যাসিভ ভয়েস জানেন বা পারেন, এইটাই পারেন যে এটা প্যাসিভ করো। এ লেটার ইজ রিটেন, এ লেটার ইজ রিটেন বাই হিম। বাট এই প্যাসিভ হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি কোনো কাজে লাগে না। এটা জাস্ট ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেটিভ ওয়েতে এটা করা হয়, গ্রামার মেনটেন করা হয়। ওই ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12-এর বিভিন্ন ক্লাসে এগুলো আসে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। হি রাইটস আ লেটার, এ লেটার ইজ রিটেন বাই হিম। আপনি যে কোনো টিচারের কাছে পড়তে যান, ইংলিশ শিখতে যান, সবাই জানে যে প্যাসিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা টপিক, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং সবাই এইভাবেই শেখে। কিন্তু আমি কি বলছি, এভাবে শিখলে হবে না, আমাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। আপনারা অনেকেই আছেন না বাইরের দেশে থাকেন, প্রবাসী অনেক ইয়ে আছে, লোকজন থাকেন, আছেন, আমার কাছে ভর্তি হয়েছেন, অনেক স্টুডেন্ট আছে। তো অনেকে বাইরে অনেক টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে ঘর বাড়ি করতেছে। তো মনে করেন আপনি বাংলাদেশে একটা বাড়ি বানাচ্ছেন। এখন আপনি আছেন বাইরের কান্ট্রিতে, ওইখান থেকে টাকা পাঠান, আপনার ইঞ্জিনিয়ার আছে, কন্ট্রাক্টর আছে, তো আপনি ফোন দিলেন, কি কন্ট্রাক্টর সাহেব, আমার বাড়ির কাজ কত দূর, দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, রং করা কমপ্লিট করা হয়েছে, এই ধরনের কথা আমরা বলি না ফোন করে? এই সব কথাই প্যাসিভ ভয়েসের। অর্থাৎ আমরা নিজেরাও জানি না এই প্যাসিভ রিলেটেড বাক্য বাংলায় আমাদের ডে টু ডে লাইফে আমরা কত বেশি বলে থাকি, কত বেশি ইউজ করে অ্যাপ্লাই করে থাকি। কিন্তু ইংলিশে এই ডিরেক্ট প্যাসিভের ব্যবহার না জানার কারণে, এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আর আমরা এটা নিজেরা জানিও না যে এই প্যাসিভ না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমরা শুধু ভাবি যে আমি কেন পারি না, আমি তো গ্রামার বুঝি, কেউ কথা বললে তার কথাগুলোও তো বুঝতেছি, কিন্তু আমি বলতে কেন পারতেছি না? কিন্তু এই প্যাসিভ যে কত বড় একটা ব্যারিয়ার, কত বড় একটা বাধা হয়ে আছে, এটা আপনারা জানেন না, কারণ এই পর্যন্ত আমরা পৌঁছাই না।
এটা হচ্ছে মেইন কথা। তাহলে প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো কখন হবে? যখন একটা বাক্যে সাবজেক্ট কাজ করতে পারে না, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, তখন আমরা প্যাসিভের ব্যবহারটা করে থাকি। কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই যে পর্যন্ত বললাম, আপনারা কি একটুও কোনো আইডিয়া পেয়েছেন বা ধারণা পেয়েছেন? আমি যে এক্সাম্পল গুলো দিলাম, প্যাসিভটা অ্যাকচুয়ালি কি বুঝতে পারছেন কিছু? একটু বলেন। জি, হ্যাঁ, বুঝতে এই যে পর্যন্ত বুঝতে বললাম। পারছি। ওকে, এবার দেখেন, এবার আমি আরেকটু সামনের দিকে আসি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ওকে, জাস্ট ওয়েট এ মিনিট। দেখেন, এইভাবে প্র্যাকটিক্যালি কেউ দেখাবে না। আমি যেটা বললাম, এই ক্লাসটা লাস্ট পর্যন্ত থাকেন, আপনার মনে থাকবে আমার কথা। আহ, যে এরকম একটা লোক এইভাবে বলছিল, এইভাবে শেখাইছিল এই ল্যাঙ্গুয়েজটা, আমি সেইভাবে আমি ভিতর থেকে সবকিছু শেখানোর চেষ্টা করি। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন আপনারা জানেন, আমি কিন্তু অনেক লং টাইম ধরে এক একটা ক্লাস নিয়ে থাকি। এখানে প্যাসিভ রিলেটেড আরো কিছু বাক্য আছে। তো এই প্যাসিভের স্ট্রাকচার আমার বুঝতে হয় আগে। কারণ কি, আমার যারা টেন্স বোঝে, টেন্সের স্ট্রাকচার যারা পারে, তারা প্যাসিভটা সহজে পারবে। যারা টেন্স বোঝেন না, আগে টেন্সটা বুঝতে হবে। তো তারপর আমি একটু কয়েকটা বাক্য এখানে দেখাই যে প্যাসিভ রিলেটেড বাক্যগুলো মূলত কেমন। দেখেন, এই ধরনের বাক্য আপনি যে কোনো একটা করতে যান, আপনি করতে গেলেই প্রবলেম ফেস করবেন। কারণ এদের এই প্র্যাকটিক্যাল বাক্যগুলো আমরা ট্রান্সলেট করি না। যেমন দেখেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এটাকে আমি ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব? কি বললাম? বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। এই কথাটা ইংরেজিতে কি হবে? আমার সাবজেক্টকে বিড়াল, কিন্তু এই বিড়াল কি কোনো কাজ করতেছে? এটা কিন্তু ইনঅ্যাক্টিভ। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন রাস্তার পাশে একটা বিড়াল পড়ে আছে মরে। ওই বিড়ালটাকে কেউ একজন মেরে ফেলছে। এখন আপনি তো তাকে দেখেননি যে বিড়ালটাকে মারছে, সে তো চলে গেছে। আপনি জাস্ট ওই বিড়ালটাকেই দেখতেছেন ওইখানে মরে আছে রাস্তার পাশে। তো জাস্ট আপনি এই কথাটা বলছেন যে এই বিড়ালটাকে হত্যা করা হয়েছে। জাস্ট এইরকম একটা কথা আপনি বললেন। তার মানে সাবজেক্ট কি? ইনঅ্যাক্টিভ। তাহলে প্যাসিভের স্ট্রাকচার হবে এখন হয়েছিল। এটা কোন টেন্স? বাংলা দেখে টেন্স ধরতে হবে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার কি জানেন? ওয়াজ ওয়্যার প্লাস বি থ্রি। আমি স্ট্রাকচার দেখাচ্ছি, আগে এখানে কয়েকটা বাক্য একটু দেখাই। দেখেন, তাহলে বাক্যটা এরকম: দ্য ক্যাট ওয়াজ কিল্ড, KILLED। আমরা ওয়াজ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসাই, যেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ওটা অ্যাক্টিভে হয়। কিন্তু ওয়াজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। অ্যাম ইজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, মানে ভি থ্রি। ভি থ্রি কনজুগেশন অফ ভার্ব, যেটা আমি বারবার বলছি, এটা পড়তে হয়, এটা করতে হয়। এগুলো যারা আরবিয়ান পেইড করছে তারা পাবেন, কনজুগেশন অফ ভার্ব গুলোকে কিভাবে মেমোরাইজ করতে হয়। তো দ্য ক্যাট ওয়াজ কিল্ড, বাংলা কি? বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, আমার সাবজেক্ট কি? পরীক্ষা। আমরা অনেকেই বলি না, এ তোমার পরীক্ষা কবে শুরু হবে, পরীক্ষা কি শেষ হয়েছে, তোমাদের পরীক্ষা কি চলছে? সাবজেক্টটাকে পরীক্ষা। আমরা বাংলায় কি বলি না একজন আরেকজনকে? এই সবগুলো কথা প্যাসিভ রিলেটেড, আপনি সেটা ইংলিশে বলতে পারবেন না যদি প্যাসিভের ব্যবহার না করেন। কারণ পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষা নিজে নিজে শুরু হয়। পরীক্ষার বোর্ডে যারা থাকে, কন্ট্রোল যারা করে, এক্সামিনার যারা থাকে, তারা পরীক্ষা নেয়। বাট তাদের কি আমি চিনি বা চেনা দরকার আমার? না। আমি ফোকাস দিই কার উপর? আমি কার কথা বলি? পরীক্ষা। তো সেই পরীক্ষা কি? ইনঅ্যাক্টিভ। তার মানে তখন ওইটা দিয়ে আমি বাক্য তৈরি করব, বলবো তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হবে, কবে তোমার রেজাল্ট দিবে। সবই প্যাসিভ। কিন্তু এই প্যাসিভের ব্যবহার আমরা কতজন পারি প্র্যাকটিক্যালি? পারি না। যেমন দেখেন, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, ইংলিশ কি? দ্য এক্সাম ওয়াজ ফিনিশড, FINISHED। পাস্ট ইনডিফিনিট এটাও। ইন টাইম, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড ইন টাইম। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সেম সেন্টেন্স। এরপর দেখেন একটা বাক্য: আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। রাজু, এখানে ফিউচার টেন্স হবে। ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি। অর্থাৎ সাবজেক্টকে রাজু, এই রাজু কিন্তু কোনো কাজ করতেছে না, এটা ইনঅ্যাক্টিভ। এ কিছু করবে না। এই মানুষটাকে কেউ একজন লন্ডনে পাঠাবে, সেটা তার বাবা পাঠাতে পারে, তার ভাই পাঠাতে পারে, বাট তাকে এখানে মেনশন করা নেই। এখানে যে সাবজেক্টটাকে মেনশন করা আছে সেটা রাজু। এ কোনো কাজ করতেছে না। অর্থাৎ সাবজেক্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে, এই উইল বি প্লাস ভি থ্রি, উইল বি এর পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি বসাই, সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। বাট এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, যার স্ট্রাকচার হচ্ছে শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি। এইটা আমাদেরকে জানতে হবে। আমি বারবার বলছিলাম, এই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আহামরি কিছু লাগে না। আমি কিন্তু নির্দিষ্ট একটা জায়গা আপনাদেরকে বলে দিয়েছি। জাস্ট ভার্বের ফর্মটা জানতে হবে, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভের স্ট্রাকচার, এই চারটা বিষয়, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, ভালোভাবে শিখতে হবে। বাট এই এই যাই শেখেন না কেন, এগুলো সবই স্ট্রাকচার। এগুলো ভালোভাবে কভার করতে গেলে আগে ভার্বের ফর্ম শিখে আসা লাগবে, কনজুগেশন অফ ভার্ব। এইটা পারলে এইগুলোকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্রেজেন্টেশন, স্পিকিং এ অ্যাপ্লাই করতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কিছুই নেই। আমরা নিজেরাই ল্যাঙ্গুয়েজটাকে জটিল করি, কঠিন করি। বাট ইটস আ ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ল্যাঙ্গুয়েজ।
জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট বাই ফলোয়িং সাম টেকনিক অ্যান্ড স্ট্র্যাটেজি। কিন্তু আমরা এটা বুঝি না, আমরা মনে করি কত হার্ড, কত কঠিন, পারবো না। আপনি যতই লিটারেট হন, যতই অশিক্ষিত হন, আপনি আমার কাছে আসেন, ইভেন এই ফ্রি ক্লাসগুলো করে যান, আপনি এখান থেকেও আপনি ভালোভাবে শিখতে পারবেন যদি মনোযোগ দিয়ে দেখেন, এগুলো একটু এফোর্ট দিয়ে করার চেষ্টা করেন। ওকে, তারপরে কি, দেখেন আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, এই যে একটা বাক্য, আমার সাবজেক্টকে আমরা, কিন্তু দেখেন আমরা কি কোনো কাজ করতেছি? কেউ একজন বাইরে থেকে এসে কোনো একটা বিষয় আমাদেরকে জানিয়েছে। তাহলে এটা আমরা ইংলিশে কিভাবে করব? কথাটা বোঝেন? এটা কোন টেন্স? হয়েছে, গিয়েছে, থেকেছে, করেছে। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ কি জানেন? হ্যাভ, হ্যাজ, বিন প্লাস ভি3। অর্থাৎ দেখেন, উই হ্যাভ বিন ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার, অ্যাবাউট দিস ম্যাটার, আমাদেরকে জানানো হয়েছে। উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এই বিন যদি আপনি কেটে দেন, দেখেন, তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের সেন্টেন্স হয়ে যায়, হ্যাভ হ্যাজ প্লাস ভি3। অর্থাৎ আপনি যদি এই বাক্যটা এইভাবে বলেন যে উই হ্যাভ ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার, এর বাংলা অর্থ কি জানেন? আমরা এই বিষয়টা জানিয়েছি, আমরা এই বিষয়টা জানিয়েছি। কিন্তু বাংলাটা কিন্তু তেমন না। বাংলাটা কি, যে আমাদেরকে জানানো হয়েছে, অর্থাৎ আমরা কিছু করতেছি না। যখন আপনি উই হ্যাভ ইনফর্ম দিচ্ছেন, তখন সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আপনার এই অ্যাক্টিভ রাখলে হবে না, কাজটা অন্য কারো দ্বারা হয়েছে। এই জন্য আমার এখানে বিন বসাতে হচ্ছে, যেটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, আমাদেরকে বিষয়টা জানানো হয়েছে। 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। ইংলিশ কি জানেন? ভিক্টরি ডে, VICTOR, ভিক্টরি ডে। ইজ প্লাস ভি3, অবজার্ভ ইজ অবজার্ভ, ডেটের আগে অন প্রিপোজিশন বসে, অন 16th ডিসেম্বর। তো এই ইজ প্লাস ভি3 এটা প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভ, অ্যাজ ইউজুয়াল কোনো কাজ হয়। দেখছেন? তো এই যে বাক্যগুলো, আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয়, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, আমাকে খেতে দেওয়া হয়নি, বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, এই সবই প্যাসিভ রিলেটেড বাক্য। এবং এই বাক্যগুলোই আমাদের প্র্যাকটিক্যালি যখন আমরা ইংলিশ শিখি, প্রফেশনালি যখন কোনো কিছু ট্রান্সলেট করতে যাই, কোনো কিছু লিখতে যাই বা বলতে যাই, এই প্যাসিভের প্রচুর ব্যবহার হয়ে থাকে। কিন্তু এদের সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকার কারণে, প্রপার প্র্যাকটিস না থাকার কারণে, ওই ওই যে বললাম না, আমরা প্যাসিভ শিখি কিভাবে, ওই সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি বাই হিম। কিন্তু এখানে কোথাও কেউ এরকম কিছু বসাইছি, বাই মি বাই হিম, অবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট অবজেক্ট না। এগুলো সব কি ডিরেক্ট প্যাসিভ। এই যে একটা বাক্য, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, এইটাই কতজন করতে পারে না। এটা কোন টেন্স জানেন? এটা যেহেতু নেগেটিভ, এটা পাস্ট ইনডিফিনিটেও করা যায়, প্রেজেন্ট পারফেক্টেও করা যায়। প্রেজেন্ট পারফেক্টে যদি করেন দে হ্যাভ নট বিন ইনভাইটেড, বা পাস্ট ইনডিফিনিটে যদি করেন দে ওয়ার, WERE, নট ইনভাইটেড, দে ওয়ার নট ইনভাইটেড, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। এই যে বাক্যগুলো, এটা বাংলা দেখে আপনি ইনস্ট্যান্ট ইংলিশে করতে পারবেন না, যদি না প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আপনার জানা থাকে। তো আমি মেইন স্লাইডে আসবো, তার আগে স্ট্রাকচারগুলো একটু দেখাই দিই। এটা একটু আগে দেখেন, তা না হলে এটা বুঝতে পারবেন না আমরা লং সেন্টেন্সগুলো কিভাবে ট্রান্সলেট করতে পারি, অর্থাৎ নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স যেগুলো আমাদের ডে টু ডে লাইফে ফেস করতে হয়। এখানে সেই ফাইলটা আছে, আমি এটা আপনাদেরকে দেখাবো, এখনই দেখাবো। যারা সঠিকভাবে বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেট করতে পারেন না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা হবে, বা অ্যাডভার্ব থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে কারেক্ট অর্ডার কিভাবে মেনটেন করতে হয়, যারা জানেন না, এগুলো BCS ব্যাংক জব অ্যাডমিশন টেস্ট, ইভেন প্র্যাকটিক্যাল স্পিকিং এর জন্য, IELTS এর প্রিপারেশনের জন্য, এই লং সেন্টেন্স গুলোর ফাংশন বা স্ট্রাকচার, সেন্টেন্স ফরমেশন জানা খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন, অ্যাক্টিভ এবং প্যাসিভের স্ট্রাকচার, জাস্ট 2 মিনিট একটু এটা দেখাবো, তারপরে আমি মেইন স্লাইডে আসতেছি, একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ। স্ট্রাকচার দেখলে অনেকে ভয় পায়, বাট এটা ভয়ের কিছু না। দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভের স্ট্রাকচার। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সাবজেক্ট প্লাস ভার্ব টু, জাস্ট ভার্বের ফর্মের চেঞ্জ। টেন্সের স্ট্রাকচার মানে কি, গত ক্লাসগুলো থেকেই বলছি, ভার্বের ফর্মের চেঞ্জ। তো আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। উইল প্লাস ভার্ব ওয়ান, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। সাবজেক্ট প্লাস ওয়াজ এর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম বা খেলিতেছিলাম। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। হ্যাভ হ্যাজ প্লাস ভিটি, আই হ্যাভ প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছি। ক্যান, কুড, শুড, মাস্ট প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ আমাদের যে মডাল ভার্ব গুলো আছে, মডাল ভার্ব গুলোর প্যাসিভ আমরা কিভাবে করি জানেন?
আমাদের মডেলের অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে মডেলের পর মেইন ভার্বের বেস ফর্ম বসে, আর প্যাসিভে বি প্লাস ভি থ্রি। যেমন আমি এখানে আসি, একটু বোঝার চেষ্টা করেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। এই অ্যাম ইজ আর আমরা বসাই কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো ইনডিফিনিট টেন্সে চলে আসতেছে যখন সেটা প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে। আর প্যাসিভের ক্ষেত্রে মনে রাখবেন, যে টেন্সই হোক না কেন, সেটা ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, পারফেক্ট কন্টিনিউয়াস হোক, মেইন ভার্বটা অলওয়েজ ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে অলওয়েজ। ঠিক আছে? এখন এই যে অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হবে কখন? আমরা কিন্তু অনেকে স্ট্রাকচার জানি, বাট এই জিনিসটা বুঝতে পারি না যে ঠিক কোন সিচুয়েশনে, কোন ধরনের সেন্টেন্স বা বাক্যের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব। যখন কোনো বাক্যে সাবজেক্ট কাজ করতে পারে না, সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে। ফুটবল ইজ প্লেড, এর বাংলা অর্থ কি? ফুটবল খেলা হয়। ফুটবল সাবজেক্ট, ফুটবলের কি হাত পা আছে? ফুটবল নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়ায়, তাই না? তাহলে ফুটবল যখন সাবজেক্ট হচ্ছে, তখন এখানে প্যাসিভ হবে। এই ধরনের সেন্টেন্সগুলো প্র্যাকটিক্যালি যদি ভাবার চেষ্টা করি, যে কোনো কিছুকে প্র্যাকটিক্যালি কম্পেয়ার করতে হবে। যেমন আপনি আপনার একটা ফ্রেন্ডের সঙ্গে একটা নতুন গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছেন, কথাটা বোঝেন? সেই গ্রামে রাস্তার পাশে একটা বড় ফুটবল খেলার মাঠ, দুই পাশে দুইটা গোল পোস্ট আছে। মাঠটা দেখে আপনার খুব ভালো লাগছে, আপনি বলছেন হাউ বিউটিফুল প্লেগ্রাউন্ড ইজ ইট, এটা কত সুন্দর একটা মাঠ, মনে করেন এটা আপনি এক্সক্লামেটরি একটা সেন্টেন্স ব্যবহার করলেন। এবার আপনার বন্ধুকে আপনি ডেকে বলছেন যে বন্ধু, এই মাঠে ফুটবল খেলা হয়, খুব সুন্দর একটা ফুটবল খেলার মাঠ, ইটস আ ভেরি বিউটিফুল প্লেগ্রাউন্ড অফ ফুটবল। আই থিঙ্ক এই মাঠে ফুটবল খেলা হয়। এই যে কথাটা বললাম, এই মাঠে ফুটবল খেলা হয়, বাংলা কি, ইংলিশ কি? ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড। দুইটা দল সেখানে খেলতেছে, আপনি চেনেন না যে কারা খেলছে। আপনি যদি বলেন যে ছেলেরা এখানে ফুটবল খেলছে, এটা সহজ, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল হিয়ার, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, এটা অ্যাক্টিভ। কিন্তু যদি এইভাবে বলেন যে বাহ, খুব সুন্দর একটা ফুটবল ম্যাচ হচ্ছে তো এখানে, এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, দুইটা দল খেলছে, আপনি কোনো প্লেয়ারকে চেনেন না, কোনো দলের নাম জানেন না, জাস্ট খেলাটাকে এনজয় করছেন, ভালো লাগছে, ভালো স্ট্রাইকার আছে, গোলকিপার আছে, আপনি জাস্ট খেলাটা দেখে আপনার বন্ধুকে এটাই বলছেন যে খুব ভালো একটা ফুটবল ম্যাচ হচ্ছে, বা এই মাঠে ফুটবল খেলা হচ্ছে। ইংলিশ কি জানেন? ফুটবল ইজ বিং প্লেড ইন দিস ফিল্ড। ফুটবল ইজ বিং প্লেড, ইজ বিং প্লাস ভি থ্রি, এগুলো হচ্ছে প্যাসিভ। হ্যাঁ, এখন দেখেন তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। অর্থাৎ এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার উইল বি অ্যাক্টিভে কন্টিনিউয়াস টেন্সগুলোতে বসে কিন্তু, এবং এদের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। কিন্তু প্যাসিভে কি হবে? এদের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি। তাহলে আবারও বলেন আমার সঙ্গে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি? অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। পাস্ট ইনডিফিনিট ওয়াজ আর প্লাস ভি থ্রি। ফিউচার ইনডিফিনিট উইল বি প্লাস ভি থ্রি। এগুলো কখন হবে? যখন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে। আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাচ্ছি। কন্টিনিউয়াস টেন্সগুলোতে কি হয় জানেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার কি? অ্যাম ইজ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, আর এখানে হচ্ছে অ্যাম ইজ এর পরে একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বিং প্লাস ভি থ্রি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ার বিং প্লাস ভি থ্রি। ফিউচার কন্টিনিউয়াস উইল বি বিং প্লাস ভি থ্রি। তাহলে কন্টিনিউয়াস টেন্সগুলোতে অক্সিলারি ভার্বের সঙ্গে বিং প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে পারফেক্ট টেন্স গুলোতে কি হবে? হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। হ্যাভ হ্যাজ বিন পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন প্লাস ভি থ্রি। এই হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। আর মডালের ক্ষেত্রে ক্যান বি, কুড বি, শুড বি, উড বি প্লাস ভি থ্রি। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি, এর প্যাসিভ কি জানেন? ফুটবল ক্যান বি প্লেড। বাংলা কি তাহলে? ফুটবল খেলা যেতে পারে, বাংলা বুঝতে হবে। এবার আমি যদি প্র্যাকটিক্যাল ফাইলটাতে আসি, একটু মনোযোগ দেন, এটা যে কতটা ইফেক্টিভ একটা ক্লাস হবে আপনাদের জন্য, কতটা ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে, এই ক্লাসটা লাস্ট পর্যন্ত করলে আপনারা বুঝতে পারবেন। যারা এই বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স বা বাক্য ট্রান্সলেট করতে পারেন না প্যাসিভ রিলেটেড, তারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন। এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের প্রয়োজন হয়, এবং ইংলিশে প্রফেশনাল হতে গেলে, এক্সপার্ট হতে গেলে, এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি যদি আপনার নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে চান, এই ধরনের জায়গাগুলোতে আপনার আসতে হবে, এগুলো ফেস করতে হবে। ছোট ছোট রুলস বা স্ট্রাকচার শিখে কখনো ভাষা ডেভেলপ করা যায় না, প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে দেখতে হয় বা বুঝতে হয়। তো একটু মনোযোগ দিয়ে এটা বোঝার চেষ্টা করেন। দেখেন এইখানে যে বাক্যটা দেওয়া আছে, কি লেখা আছে?
যদি একটু ভালোভাবে দেখেন, বলছে যে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এখন এই বাক্যটাকে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করতে পারি? কি বললাম? স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। কিভাবে এই বাক্যটাকে আমরা ট্রান্সলেট করব ইংলিশে? মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, খুবই ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এই বাক্যটা যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করতে যাবেন, এটা যেহেতু প্যাসিভ রিলেটেড সেন্টেন্স, বুঝবেন কিভাবে? দেখেন, এই প্যাসিভ রিলেটেড বাক্যগুলো বোঝার জন্য আগে আপনি ভার্বের কাছে আসেন। মনে রাখেন, অ্যাক্টিভ হোক বা প্যাসিভ, প্রত্যেকটা বাক্যে ভার্ব লাস্টে বসে বাংলা বাক্যে, কিন্তু ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। আবার বলছি, বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এই বাক্যে ভার্ব কোনটা জানেন? এই যে দেওয়া হচ্ছিল কথাটা ভার্ব, এবং এই ভার্ব দেখে, এই ভার্বের টাইমিং দেখে আমাকে কিন্তু টেন্স আইডেন্টিফাই করে ফেলতে হয়। যেমন এই দেওয়া হচ্ছিল, এটা কোন টেন্সে লেখা? মূলত দেওয়া হচ্ছিল, তাহলে হচ্ছিল, যাচ্ছিল, করছিল, চলছিল, এটা হচ্ছে আমাদের মূলত পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। কিন্তু অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি। এই যে বাক্যটা আপনারা এখানে দেখছেন, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। তো এই পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি জানেন? ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস ভি3। সেখানে পরে আসবো, তার আগে সাবজেক্টটা বের করতে হবে। একটা বাক্যে, কথাটা মনে রাখবেন, বিশেষ করে প্যাসিভ রিলেটেড সেন্টেন্সগুলোতে আমার অবজেক্টকেই সাবজেক্ট হিসাবে নেওয়া হয়। কথাটা ভালোভাবে বোঝেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অবজেক্ট পাওয়া যায় কিভাবে জানেন? ভার্বকে হোয়াট এবং হুম, ভার্বকে, আবারও বলছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে একটা বাক্যে কি পাওয়া যায়? একটা বাক্যে অবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ অবজেক্ট হচ্ছে মূলত দুই ধরনের। একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। প্যাসিভ রিলেটেড বাক্যগুলোতে অবজেক্টটাই মূলত সাবজেক্ট, মানে শুরুতে বসে। তো কোনো কোনো বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, কোনো বাক্যে দুটো অবজেক্টও থাকতে পারে। যদি দুটো থাকে, ব্যক্তি এবং বস্তু, তখন ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। যেমন এইখানে ভার্বটা কি? দেওয়া হচ্ছিল। এবার আপনি প্রশ্ন করেন যে কাকে দেওয়া হচ্ছিল? হুম, উত্তরটা হচ্ছে প্রধানমন্ত্রী। কি দেওয়া হচ্ছিল? হোয়াট, উত্তরটা হচ্ছে গার্ড অফ অনার। তাহলে এখানে আমার দুটো অবজেক্ট আছে এই বাক্যে, কিন্তু আমি কি বললাম? যে ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে। তার মানে এই বাক্যটাতে আমার মূলত কি হবে জানেন? এই বাক্যটাতে সাবজেক্ট হচ্ছে ওই প্রধানমন্ত্রী হবে। তাহলে সাবজেক্টটা কি? দ্য প্রাইম মিনিস্টার। আবারও বলছি, সাবজেক্টটা কি হবে এখানে? দ্য প্রাইম মিনিস্টার। তাহলে টোটাল বাক্যটা কিভাবে দাঁড়াবে? বোঝার চেষ্টা করেন। দ্য প্রাইম মিনিস্টার, দ্যাট ইজ সাবজেক্ট। এবার ভার্ব, মনে রাখবেন, আবারও বলছি, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসাতে হয় সঠিক টেন্স আইডেন্টিফাই করে। এইটা যদি আপনি কারেক্ট করতে পারেন, সম্পূর্ণ বাক্যটা কারেক্ট। বাট এই ভার্বের জায়গাটা যদি আপনি বসাতে ভুল করেন, টেন্স সঠিকভাবে ধরতে না পারেন, ভার্বের ফর্ম ইউজ করতে না পারেন, সম্পূর্ণ বাক্যটাই ভুল। যে যত বেশি ভার্বের ভালো ব্যবহার জানে, সে তত দ্রুত ইংলিশ এক্সপার্ট হতে পারে। দ্য প্রাইম মিনিস্টার, এটা পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ বিং, দেওয়া ইংরেজি কি? গিভ, এর পাস্ট পার্টিসিপল গিভেন। এই যে দুটো ওয়ার্ড আমি লিখলাম, মানে সাবজেক্ট আর ভার্ব কিন্তু আমার বসানো শেষ। এইটুকু যদি আপনি বসাতে পারেন, আপনার বাক্য কারেক্ট। বাট এই ভার্বের জায়গায় যদি আপনি ভুল করেন, সম্পূর্ণ বাক্য ভুল। এটা মনে রাখবেন। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন, বাংলা অর্থ কি? প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। এবার কি? গার্ড অফ অনার, গার্ড অফ অনার। দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার। এবার কি? স্বাধীনতা দিবস উপলক্ষে, তাহলে ইংলিশে এটা কিভাবে বলতে পারি? অন দা অকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, INDEPENDENT। এক মিনিট। ইন্ডিপেন্ডেন্ট ডে। তাহলে টোটাল বাক্যটা কি লিখলাম? দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। এখন এই ওয়াজ বিং গিভেনটা আমি কেন বসালাম? আমার সাবজেক্টটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, প্যাসিভ। আমি যদি এটা অ্যাক্টিভের স্ট্রাকচারে লিখতাম, পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার কি? ওয়াজ এর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমি যদি এরকম বলতাম যে দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ গিভিং গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এর মানে কি জানেন?
প্রধানমন্ত্রী গার্ড অফ অনার দিচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে, অর্থাৎ প্রধানমন্ত্রী তখন অ্যাক্টিভ হয়ে যায়, সে নিজে কাজ করতেছিল। কিন্তু এখানে বাক্যটা বাংলায় কি দেওয়া আছে, যে প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল, কারা দিচ্ছিল? পুলিশ, আর্মি, র্যাব, যে কোনো 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 বাহিনীর লোকজন হয়তো দিচ্ছিল, এইভাবে সেলুট দিচ্ছে, গার্ড অফ অনার দিচ্ছে প্রধানমন্ত্রীকে। তার মানে কি, সাবজেক্ট যে আছে সে কাজ করবে না, সে ইনঅ্যাক্টিভ, সে নিষ্ক্রিয়। এই জন্য আমার এটা লিখলে হবে না, আমার পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ লিখতে হবে। প্যাসিভ কি? ওয়াজ বিং প্লাস ভি3। ওকে, সো দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে। এরপর আরেকটাই আসি আমরা। দেখেন এই বাক্যটা যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন এখানে ভালোভাবে, কি লেখা আছে বোঝার চেষ্টা করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই যে বাক্যটা আপনারা এখানে দেখছেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স, নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স। এই ধরনের বাক্যগুলোই আমাদের ডে টু ডে লাইফে ফেস করতে হয়। তো এগুলোর ব্যবহার, এগুলোর ট্রান্সলেশন যদি আপনারা না শেখেন, কখনো ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না, নিজের ভিতরে ওই কনফিডেন্টটা পাবেন না যে আমি পুরোপুরি ইংরেজি ভাষা জানি বা পারি। তো এটা কিভাবে করব? আগে ভার্বের কাছে আসেন, কি বললাম, বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে। তাহলে ভার্ব এখানে কোনটা হবে? এই নেওয়া হচ্ছে না কথাটা এখানে হচ্ছে মূলত ভার্ব, নেওয়া হচ্ছে না, এটা হচ্ছে আমার ভার্ব। এটাকে আপনি প্রশ্ন করেন, কি নেওয়া হচ্ছে না, কোন জিনিসটা নেওয়া হচ্ছে না? বলেন তো উত্তর কি হবে? যে কেউ আপনাদের এখান থেকে একজন বলেন তো, কি নেওয়া হচ্ছে না, আমার সাবজেক্ট কি হবে? কে বলতে পারবেন? সাবজেক্ট কি হবে? কার্যকর পদক্ষেপ, রাইট। অর্থাৎ ফ্রেজ ধরে ধরে এগোতে হবে। ফ্রেজ মানে কি বোঝেন? একগুচ্ছ ওয়ার্ড। আমরা অনেকেই মনে করি যে একটা সেন্টেন্স বা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, অনেকেই দুর্নীতি সাবজেক্ট দিয়ে ফেলে, বাংলাদেশ সাবজেক্ট দিয়ে ফেলে। বাট না, প্যাসিভ রিলেটেড বাক্যগুলোর এই শুরুর ওয়ার্ডই সাবজেক্ট হবে না। এখানে আমার বের করতে হবে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে। ঠিক আছে, তাহলে কি নেওয়া হচ্ছে না, কোনো কার্যকর পদক্ষেপ, তিনটা ওয়ার্ডকে একসঙ্গে লিখবেন, যে নো ইফেক্টিভ, নো ইফেক্টিভ স্টেপস। নো ইফেক্টিভ স্টেপস, পদক্ষেপ হতে পারে অনেকগুলো, আমি প্লুরাল লিখলাম সাবজেক্টটা। নো ইফেক্টিভ স্টেপস, এই সাবজেক্ট শেষ। এবার ভার্ব ইউজ করব, প্রত্যেকটা বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, মনে রাখবেন। ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসাতে হয়। তো এইখানে ভার্ব কোনটা? নেওয়া হচ্ছে না, তাহলে টেন্স ধরতে হবে। এটা কোন টেন্সের সেন্টেন্স, কে বলতে পারবেন? আপনারা এখান থেকে বলেন, এটা কোন টেন্সে লেখা আছে এই বাক্যটা? বাংলা দেখে টেন্স আইডেন্টিফাই করতে হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট না, প্রেজেন্ট ইনডিফিনিটও না। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এরকম হতো, নেওয়া হয় না। পাস্ট থাকলে নেওয়া হয়নি। পাস্ট কন্টিনিউয়াস থাকলে নেওয়া হচ্ছিল না, তাহলে নেওয়া হচ্ছে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। রাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার কি? am is আর বিং প্লাস ভি3, অর্থাৎ নো ইফেক্টিভ স্টেপস আর বিং, আমার সাবজেক্টটা প্লুরাল তো আর হবে। এবার টেক মানে নেওয়া, এর পাস্ট পার্টিসিপল টেকেন। এই যতটুকু আমি লিখলাম, অর্থাৎ এই যে সাবজেক্ট আর ভার্ব, এইটুকু যদি আপনারা কারেক্ট ওয়েতে লিখতে পারেন, অর্থাৎ সাবজেক্ট আর ভার্বকে যদি কারেক্ট রাখতে পারেন, সম্পূর্ণ বাক্য কারেক্ট। বাট এই ভার্বের জায়গাটা যদি আপনি ভুল করেন, টেন্স যদি আইডেন্টিফাই করতে না পারেন, সম্পূর্ণ বাক্য ভুল। এক্সটেনশনের পার্টে একটু ওলটপালট হলেও কোনো সমস্যা হয় না। সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে সেন্টেন্স অলরেডি তার মিনিং দিয়ে দেয়, অর্থ বোঝা যায়। তারপরেও বলি, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যখন এই ধরনের বাংলা বাক্যকে আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন, লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবেন। বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন, ফ্রেজ ধরে ধরে। যেমন এতটুকু কিন্তু আমার শেষ, কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এতটুকু শেষ। এবার আমার বাকি আছে তিনটা ওয়ার্ড, দুর্নীতি বন্ধে বাংলাদেশে। তো আগে বাংলাদেশ বসান, তারপর বন্ধে, তারপর দুর্নীতি, এইভাবে বসাবেন, দেখবেন বাক্য কারেক্ট হয়ে যাবে। সাবজেক্ট আর ভার্ব বসানোর পর বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্টের দিকে যেতে হয় যখন ইংলিশে ট্রান্সলেট করতে হয়। যেমন নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন ইন বাংলাদেশ, আর বিং টেকেন ইন বাংলাদেশ। বন্ধ ইংরেজি কি? স্টপ। টু স্টপ, বন্ধে। টু স্টপ, বন্ধে, বন্ধ করতে, এটাকে বলে ইনফিনিটিভ। টু প্লাস বিয়ন্ড, করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, টু প্লাস বিয়ন্ড। এরপর দুর্নীতি, করাপশন। টোটাল বাক্যটা কি লিখলাম? No effective steps are being taken in Bangladesh to stop corruption. No effective steps are being taken in Bangladesh to stop corruption. অর্থাৎ দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই হচ্ছে আমার টোটাল বাক্য। বোঝার চেষ্টা করেন।
এভাবেই কিন্তু আমাদের এই ট্রান্সলেশন গুলো কমপ্লিট করতে হবে। এখানে দেখেন আরেকটা আছে, আমরা যদি এটা একটু দেখি, অর্থাৎ বিভিন্ন টেন্স মেনটেন করে ট্রান্সলেশন গুলো দেওয়া, যেগুলো আমাদের কভার করতে হয়। এখানে কি লেখা আছে দেখেন, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। তাহলে কি বললাম, বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে থাকে। তাহলে রপ্তানি হতে থাকবে, এই কথাটা ভার্ব। এবার কি রপ্তানি হবে, কাকে রপ্তানি করা হবে, সাবজেক্টটা কি? গার্মেন্টস এর পণ্য, একসঙ্গে ধরবেন ফ্রেজাল ওয়ার্ড। তাহলে এটাকে কিভাবে বলতে পারেন? দ্য গুডস অফ গার্মেন্টস, GARMENTS, দ্য গুডস অফ গার্মেন্টস, দ্যাট ইজ কল্ড সাবজেক্ট। এবার রপ্তানি হতে থাকবে, এটা কোন টেন্স, কেউ বলতে পারবেন এটা কোন টেন্স? রপ্তানি হতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে দ্য গুডস অফ গার্মেন্টস, আমার এবার ভার্বটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভের স্ট্রাকচার উইল বি বিং প্লাস V3, অর্থাৎ উইল বি বিং। এক্সপোর্ট মানে রপ্তানি, এর পাস্ট পার্টিসিপল এক্সপোর্টেড। দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড, এই সাবজেক্ট আর ভার্ব শেষ। এরপরে কি করব? লাস্টের দুটো শব্দ আছে, একটা হচ্ছে নিয়মিত আর একটা বিদেশ। আমি কি বললাম, বাংলা বাক্যের লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবেন যখন ইংলিশে ট্রান্সলেট করবেন, তাহলে আগে বিদেশে বসাবেন, ইন অ্যাব্রোড। এরপর দেশের আগে ইন প্রেপোজিশন বসবে, এই প্লেসের আগে ইন প্রেপোজিশন বসে। আমি প্রেপোজিশনের ব্যবহার দেখাবো, অনেকে এটা নিয়ে হয়তো কনফিউশন ফেস করছেন। আজকে তো ফিফথ ক্লাস, আগামীকালকের ক্লাসটা স্পোকেন রিলেটেড হবে। পরশুদিন অর্থাৎ সেভেন্থ ফ্রি লাইভ ক্লাসে আমি আপনাদের প্রেপোজিশনের উপর ডিটেইলস একটা ক্লাস নিব, কেউ মিস করবেন না। যাদের এই প্রেপোজিশনের ব্যবহার নিয়ে প্রবলেম হয়, দেখবেন সলভ হয়ে যাবে। আপনারা তো জানেন, ক্লাস তো করে আসছেন, আমি কিভাবে বুঝাই কিভাবে শেখাই। এর থেকে ভালোভাবে এই প্যাসিভ বলেন বা এই ধরনের ট্রান্সলেশন বলেন আর দেখানো যায় না, দেখাতে পারবে না কেউ আপনাকে। কারণ আমি একদম যতটা পারা যায় ভেঙে ভেঙে সবকিছু দেখানোর বা বোঝানোর চেষ্টা করি। তো কি বলছি, দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড, then regularly. Okay, so that is the complete sentence. এখন দেখেন, আমাদের আরেকটা বাক্য একটু দেখাই। এই বাক্যটা গতদিন না কবে যেন দেখাইছিলাম। এখানে একটা বড় বাক্য আছে। এই ধরনের বড় বড় বাক্যগুলো দেখলেই, লং সেন্টেন্স, হ্যাঁ, এগুলো দেখলে আমাদের গায়ে জ্বর চলে আসে, ভাবে কি যে কত বড় সেন্টেন্স। দেখেন কি লেখা, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এই ধরনের সেন্টেন্স গুলো দেখলেই ভাবি কিভাবে করব, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোনটার পর কোনটা বসাবো। আপনি ভেবে দেখেন, আপনি কিন্তু পারতেন না আগে। আমরা সেন্টেন্স ট্রান্সলেশন বলতে আমরা কি শিখি, এই আই ইট রাইস, আমি ভাত খাই, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ এ কার, ডাজ হি ড্রাইভ এ কার, ডাজেন্ট হি ড্রাইভ এ কার। তো আমরা কি অতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকবো? ওই ধরনের টেন্স বা অ্যাক্টিভের ভিতর সীমাবদ্ধ থাকবো না। আমাকে আরো অ্যাডভান্স হতে হবে, প্রফেশনালি যেগুলো ফেস করতে হয় সেই জায়গাগুলোতে আসতে হবে, সেই প্রবলেমগুলোকে সলভ করতে হবে, অর্থাৎ এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্সগুলোকে সলভ করা শিখতে হবে। তাহলে এগুলো কিভাবে করব, এখন আমি করাই দেই, দেখেন আপনারা কত সুন্দরভাবে পারবেন। তো এটা জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা স্ট্র্যাটেজি টেকনিকের উপর ডিপেন্ড করে, আর কিছুই না। আমরা মনে করি কত কঠিন, বাট দেখেন কত সহজ। আগে ভার্বের কাছে আসেন, কি বললাম, বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে থাকে। তাহলে এই নির্বাচিত করা হয়েছে শব্দটা ভার্ব। এবার এটাকে প্রশ্ন করেন, কাকে নির্বাচিত করা হয়েছে বা কি নির্বাচিত করা হয়েছে? আমার এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে এই তারিক মাহমুদকে, আর একটা হচ্ছে এই কি সমিতির সভাপতি। এই দুটো অবজেক্ট, তো ব্যক্তিবাচক অবজেক্টকে আমি প্রাধান্য দিতে বলছি। যদি দুটো থাকে, ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে। তাহলে ওই ব্যক্তিটাকে আগে লেখেন। বিশিষ্ট ইংরেজি কি, দেখেন কিভাবে ট্রান্সলেট করতে হয়, বিশিষ্ট, ফেমাস, প্রমিনেন্ট, রিনাউন্ড, রিনাউন্ড লিখলাম, হ্যাঁ, আইটি প্রফেশনাল, কি লিখলাম, টোটাল বাক্যটা দেখেন, বোঝার চেষ্টা করেন। রিনাউন্ড আইটি প্রফেশনাল, PROFESSIONAL, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এবার নির্বাচিত করা হয়েছে, এটা কোন টেন্স, ভার্ব বসাতে হবে, আগে সাবজেক্ট দেন ভার্ব। তো বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে, ইংলিশে সাবজেক্টের পরে। তাহলে কি নির্বাচিত করা হয়েছে, সরি, নির্বাচিত করা হয়েছে ইংলিশ কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হয়েছে, গিয়েছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাভ হ্যাজ এর ভিতরে হ্যাজ হবে, হ্যাজ বিন। এবার ইলেক্টেড, যদি সিলেকশনের মাধ্যমে হয় সিলেক্টেড, ভোটের মাধ্যমে হলে ইলেক্টেড, এভাবে একটা কিছু বসান। হ্যাঁ,
তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। এইবার কি করবেন? সাবজেক্ট আর ভার্ব বসানোর পর কি বলছিলাম, বাংলা বাক্যের লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসবেন, ফ্রেজ ধরে ধরে। ফ্রেজ ধরে মানে কি, একগুচ্ছ ওয়ার্ড, অর্থাৎ কোন ওয়ার্ড গুলো কার সাথে কানেক্টেড এটা ধরতে হয়। বাংলা পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন? এটা করা শিখতে হয়, আমি দেখাবো আপনাদের। তো রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট, দেখেন PRESIDENT। এবার কিসের প্রেসিডেন্ট? বাংলাদেশ কম্পিউটার সমিতির। এই তিনটা ওয়ার্ড কিন্তু একসাথে কানেক্টেড। এইটাকেই বলে ফ্রেজাল ওয়ার্ড। এই যে সমিতির, এই যে একটা র আছে না, দেখছেন এই যে র, এই র কথাটার জন্য একটা অপ প্রিপোজিশন বসে, র এর। দেখেন অপ মানে এর, অর্থাৎ রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। এবার কি বসাবো? 2019-20 সালের জন্য, জাস্ট ফর 2019 to 20, এই শেষ 2019 to 20। কিন্তু দেখেন এই যে আমি দেখাই দেওয়ার আগে এই বাক্যটা আপনারা যদি কেউ করতে যেতেন, যেই করতে যান না কেন, দেখবেন আপনি প্রবলেম ফেস করবেন। আপনার মনে হবে কিভাবে করব, কোনটার পর কোনটা বসাবো, না জানি কত কঠিন কঠিন একটা বাক্য। কিন্তু দেখেন খুব সহজেই কিন্তু ইংলিশে ট্রান্সলেট করা যায়। এজন্য একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে পারলে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়, দ্রুত ইংরেজি ভাষাটা শেখা যায়। এই ভাষা কঠিন কিছু না, আমরা সময় দেই, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সময় দেওয়ার চেষ্টা করি। আজকে আমার কাছে একটা ফ্রি ক্লাসের সুযোগ পেয়েছেন, আপনার ক্লাসটা করছেন, কালকে হয়তো একটা ইউটিউব চ্যানেলে ক্লাস আপনার সামনে ভেসে উঠবে, সেটা দেখবেন। তারপরের দিন হয়তো ফেসবুক পেজে একটা ক্লাস পাবেন, সেটা দেখবেন। এরকম বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, দিন মাস বছর যেতে থাকবে, আপনিও শিখে যাবেন ইংরেজি, শেষ নামাতে পারবেন না। নিজের ভিতরে এই কনফিডেন্টটা পাবেন না যে আমি পুরোপুরি ইংরেজি জানি। কিন্তু আমার এই কোর্সের বা এই জায়গা থেকে এর বেনিফিটটা কি? একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে পারবেন এবং প্রফেশনাল হতে পারবেন। যারা পেইড কোর্সে ভর্তি হয়েছেন, যারা আসবেন, তারা বুঝতে পারবেন যে আপনি কি পাচ্ছেন এই জায়গাটা থেকে। তাহলে এই যে বাক্যটা আমি লিখলাম, আরেকটা কথা বলি, এই বাক্যে আমার যেটা আহ এটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ এই সভাপতি, এটাকে ধরেও কিন্তু এই বাক্যটাকে ট্রান্সলেট করা যায়। যেমন এটাকে আপনি এইভাবেও ট্রান্সলেট করতে পারেন, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। দেখেন এটাকে এইভাবেও ট্রান্সলেট করা যায়, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। এবার ভার্ব বসাবেন। হ্যাঁ, এইভাবে এটা করা যায়, আমি দেখাই দিচ্ছি একটু। হ্যাজ বিন ইলেক্টেড, এবার কাকে করা হয়েছে? তারিক মাহমুদ। এই ব্যক্তির কাছে, ব্যক্তির প্রতি বা পর্যন্ত বোঝাতে এইখানে একটা টু প্রেপোজিশনের ব্যবহার করতে হবে কিন্তু, হ্যাঁ, এখানে টু বসাবেন, টু। এইবার আপনি এই সাবজেক্টটাকে বসান, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এবার আপনি এই টাইমটাকে বসান, যে ফর 2019 to 20। অর্থাৎ কি বললাম, এই এই বাক্যে আমার দুটো অবজেক্ট আছে, ব্যক্তিবাচক এবং বস্তুবাচক। তো যে কোনো একটাকে ধরে সাবজেক্টে নিয়ে সেন্টেন্সটাকে ট্রান্সলেট করা যায়। কিন্তু আমি কি বলছি যে দুটো যদি থাকে, ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। অর্থাৎ এই যে প্রথম যেটা লিখলাম এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এই বাক্যটাকে যদি এভাবেও করেন এটা ভুল না। অর্থাৎ কি, দুটো বাক্য যদি আমি পড়ি, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20। আর একটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ ফর 2019-20। আপনারা কি বুঝতে পারছেন এই সেন্টেন্সগুলো বা বাক্যগুলো যেগুলো দেখাচ্ছি, ট্রান্সলেট করছি? হ্যাঁ, শিখতে পারছেন কিছু? জি স্যার, জি হ্যাঁ, স্যার, জি স্যার, জি মনে হয় জি এগুলো স্যার। ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো, বা এগুলো অ্যাকচুয়াল সেন্টেন্স, প্র্যাকটিক্যাল সেন্টেন্স, এগুলো শেখা লাগে ইংলিশে প্রফেশনাল হওয়ার জন্য, এরকম মনে হয়? বুঝতে পারেন কিছু যেগুলো দরকার আমাদের, বা আমার এই জায়গায় দুর্বলতা আছে, এই জায়গাগুলোকে ভালোভাবে কাভার করার চেষ্টা করতে হবে। এই যে দুর্বলতাগুলো যদি আপনি ওভারকাম করতে না পারেন, আপনি কখনো ইংলিশে প্রফেশনাল হতে পারবেন না। আমরা অনেকেই ভাবি যে আমি পারতেছি না, আমি কেন পারতেছি না। আপনি মনে রাখেন, এই প্যাসিভের অনেক বড় একটা ল্যাক আমাদের থেকে যায়, অনেক বড় একটা ল্যাক, যেটা আমরা নিজেরাও বুঝি না যে আমি এটা জানি না। এইটাই আমরা বুঝি না যে এইটা সম্পর্কে আমার ধারণা নেই। কারণ প্যাসিভ বলতে এই যে বললাম না, আমরা ওইটা জানি যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। কিন্তু এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো আমরা তো প্র্যাকটিস করি না, এই জন্য পারি না, পিছায় পড়ি। কিন্তু এগুলো তো আমাদের বাংলায় থাকে, হর হামেশা বাংলায় আমরা এগুলো ব্যবহার করি। কিন্তু আমরা জানি না যে ইংলিশে করতে গেলে এগুলো প্যাসিভ লাগে, প্যাসিভের স্ট্রাকচার লাগে, ডিরেক্ট প্যাসিভ কিভাবে করতে হয় এটা আমরা বুঝি না। তো এই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে। অনেকেই হয়তো
এই ক্লাসটা বুঝবেন না, থাকবেন না, ভাবে কি পড়াচ্ছে, কি কঠিন কি জিনিস পড়াচ্ছে। বাট এটাই অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ, অনেকে চলে যাবে। আমি যদি আপনাকে এইগুলো পড়াতাম, এই যে প্রতিদিন ওপেন করি না, দেখা একবার করে, এই যে দেখেন এখানে আমার 120টা রুলস আছে স্পোকেনের, ইয়ের টু, দেখছেন, লাইকলি টু। হ্যাঁ, আমি যদি বলতাম এই যে আই থিঙ্ক অফ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন, যেমন আই থিঙ্ক অফ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখবো বলে ভাবছি। এবার বাকিগুলো আপনারা করেন, অনেকে এগুলো খুব এনজয় করে। আমি ফোনে কথা বলবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ টকিং ইন ফোন, ওভার ফোন। আমি এক কাপ চা খাবো বলে ভাবছি, আই থিঙ্ক অফ টেকিং আ কাপ অফ টি। হ্যাঁ, আই থিঙ্ক অফ রিসাইটিং হোলি কোরআন। সো এই যে সেন্টেন্সগুলো আমি বললাম, আপনারা বাকিগুলো করেন। অনেকে এগুলো খুব এনজয় করে, ভাবে কত সুন্দর স্পোকেন ইংলিশ শিখতেছি, রুলস শিখতেছি, এবার শুড হ্যাভ। কিন্তু এগুলো থেকে ঘোড়ার ডিম ছাড়া কিছুই হয় না। এগুলো আমি আজকে করাবো, কালকে আপনি ভুলে যাবেন, বা এটা ধরে রেখেও এগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবেন না। ঘরে বসে ইংরেজি বলতে হয়, বাসে বসে ইংরেজি বলতে হয়। ইংরেজি শেখার জন্য এক্সপ্রেশনগুলো শিখে রাখুন। এইসব আমরা দেখি, বিভিন্ন জায়গায় কন্টেন্ট দেখি, কিন্তু দেখেন প্র্যাকটিক্যালি প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে গেলে এই যে যে বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতেছি, বা যে বাক্যগুলো আপনাদের এখন দেখাচ্ছি, এগুলোই মূলত শিখতে হয়, এগুলোই মূলত ডেভেলপ করতে হয়। তাহলেই নিজের ভিতরে কনফিডেন্ট পাওয়া যায়, প্লেজার কাজ করে, নিজেরকে একটা ওয়েল এনভায়রনমেন্ট এস্টাবলিশ করা যায় এই ল্যাঙ্গুয়েজটা শিখে। এটা হচ্ছে মেইন কথা। এখানে বড় একটা ইয়ে আছে, এটা কি বলে, একটা বাক্য আছে, আমরা একটু এটা একটু দেখবো। এই যে দেখেন, এই বাক্যটা একটু দেখেন। এখানে বলছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন 2019 আজ বিকাল 3টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই বাক্যটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি? দেখেন, অনুষ্ঠিত হবে, এটা এটা কোন টেন্সে আছে, বাংলা দেখে আগে টেন্স বলেন তো। ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, রাইট। তাহলে এবার সাবজেক্ট আগে লিখবো আমরা। সাবজেক্টটা কি? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বার্ষিক সম্মেলন। একদম এতটুকু ধরেই সাবজেক্ট, এ সবই সাবজেক্টের অংশ। অর্থাৎ মেইন ওয়ার্ড কোনটা, হেড ওয়ার্ড হচ্ছে এই বার্ষিক সম্মেলন। ইংরেজি কি? অ্যানুয়াল কনফারেন্স। তাহলে এটা আপনি এভাবে লিখতে পারেন, দ্য অ্যানুয়াল কনফারেন্স, কনফারেন্স অফ, মানে এ, কিসের? ইসলামী ব্যাংক, BANK, ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক BD LTD। ওকে, দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বার্ষিক সম্মেলন। ওই সময়টাও দিয়ে দেই, তাহলে আর ঝামেলা থাকবে না। 2019, এটা অ্যাডভার্ব অফ টাইম, এটা যে কোনো জায়গায় দেওয়া যায়, 2019। এইবার ভার্ব বসাবো, অনুষ্ঠিত হবে। ফিউচার ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার কি? শ্যাল বি বা উইল বি প্লাস V3। তাহলে জাস্ট উইল বি হেল্ড, কি লিখবো? দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড 2019 উইল বি হেল্ড, উইল বি হেল্ড। এইবার এই সাবজেক্ট ভার্ব শেষ, দেখেন বাকি আছে কি? আমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো কিন্তু বাকি আছে। যেমন কোথায় অনুষ্ঠিত হবে, হোয়ার, অ্যাডভার্ব অফ প্লেস, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। এই যে জায়গাটা, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, এই জায়গার আগে অ্যাট অথবা ইন প্রেপোজিশন ইউজ করতে হয়। তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। তাহলে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে কি হবে? অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার, অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। কি লিখলাম? দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উইল বি হেল্ড অ্যাট বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার। এইবার কখন? আজ বিকাল 3টায়, অ্যাডভার্ব অফ টাইম। এই তিনটা ওয়ার্ডকে কিভাবে বসাবো জানেন? দেখেন, যদি এরকম অনেকগুলো টাইম থাকে, সব থেকে ছোট টাইমটাকে আগে বসাবেন, তারপর বড় টাইম বসাবেন। যেমন 3টা বড় না বিকাল বড়? বিকাল বড়। আবার বিকাল বড় না আজ বড়? আজকে সারা দিন, তাহলে আজ বড়। তাহলে আগে 3টা বসাবেন। যেমন অ্যাট, সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, অ্যাট 3 PM। এইবার বিকাল বেলাটা বসান, ইন দা আফটারনুন, অ্যাট 3 PM ইন দা আফটারনুন। এরপর আজ, টুডে। জাস্ট এই হচ্ছে আমার টোটাল সেন্টেন্স। এইভাবে সঠিকভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোকে বসানোর চেষ্টা করতে হবে, বসানো শিখতে হবে। কি লিখলাম তাহলে? টোটাল বাক্যটা কি দাঁড়ালো? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দ্য অ্যানুয়াল কনফারেন্স অফ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উইল বি হেল্ড, উইল বি হেল্ড at বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টার at 3 PM in the afternoon today.
সো এই ধরনের সেন্টেন্সগুলো দেখেন ট্রান্সলেট করা কঠিন না। সাবজেক্ট বসাবো, দেন ভার্ব বসাবো টেন্স মেনটেন করে, তারপর লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো। দ্যাট ইজ ভেরি ইজি থিংস, রাইট? এখানে বড় একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। আমার এই যে ক্লাসটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা আমার 10টা মাস্টার্স রাইটিং ক্লাসের একটা ক্লাস। ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর 10টা ক্লাস আছে আমার পেইড কোর্সের। সেইখান থেকেই কিন্তু একটা ক্লাস আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা করছেন মনোযোগ দিয়ে বুঝতে পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট, বা এই ধরনের সেন্টেন্সগুলো ট্রান্সলেট করাও কতটা প্রয়োজন ইংলিশ প্রফেশনালি শিখতে গেলে। আরেকটা কথা আমি বলে রাখি, এই ক্লাসটা করানোর পর আমার এর আগে যতগুলো ব্যাচ আমি পড়িয়েছি, আমার পেইড কোর্স বলেন বা অন্যান্য কোর্স বলেন, আমার স্টুডেন্ট কিন্তু ভর্তি কনফার্ম হয়ে যায়, এরপরে আর আমি ভর্তি রাখি না। তো আগামী 9 তারিখ থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে। যদি কেউ ভর্তি হতে চান, যদি কেউ মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো এখান থেকে, বা আমি প্রফেশনালি ধারাবাহিকভাবে ক্লাস করতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, বা এই ল্যাঙ্গুয়েজটাকে নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, যে কোনো বয়সের যে কেউ আমার এই কোর্সটা করতে পারবেন। তো আমি এটা বলে রাখি আপনাদের আগে থেকেই, কারণ এরপরে অনেকে বারবার নক দিবেন। এই ক্লাসটা করার পরেই প্রত্যেক মাসে বলেন বা যখনই আমি এগুলো নেই, প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে যায়। আর ভর্তি করাই না, আমি জায়গা থাকে না। কারণ আজকেই মানে গতকাল যে মডেলের ক্লাস নিয়েছিলাম তারপরে আজকে কতগুলো ভর্তি হয়েছে, আর সিটও এখানে বেশি নেই। তো যারা ভর্তি হতে চান, আগামীকালকের ভিতরে ভর্তি কনফার্ম করার চেষ্টা করবেন, না হলে হয়তো সিট থাকবে না। এটা আমি আগে থেকে জানিয়ে রাখলাম। এটা 2000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না। যারা পারবেন না, 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস। 3 মাসের ভিতর কাভার করতে না পারলেও পরবর্তীতে যে কোনো ব্যাচে অ্যাড হতে পারবেন, তার জন্য টাকা দেওয়া লাগবে না। অর্থাৎ আমি এটাও বলে রেখেছি, যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারেন আপনি থাকতে পারবেন। প্রত্যেকটা ক্লাসে সে রেকর্ড থাকবে। পেইড কোর্সের নতুন ব্যাচ রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, রাত 10টা থেকে 11টা। আগামী সোমবার 9 তারিখ থেকেই শুরু হবে। যারা পড়তে চান তারা প্রথম দিন থেকেই ক্লাস করবেন, তাহলে সিকোয়েন্স মেনটেন করে, ধারাবাহিকতা মেনটেন করে এগোতে পারবেন। আগে থেকে আমি এটা বলে রাখলাম, কারণ এই ক্লাসটা নেওয়ার পর অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে যায়। আহ, মানে গতকালকের ক্লাসটা নেওয়ার পরেই যে পরিমাণে ভর্তি হয়েছে, এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আনএক্সপেক্টেড, ইট ওয়াজ মাই আনএক্সপেক্টেড সিচুয়েশন। জাস্ট ওয়েট আ মিনিট। তো এই জন্য আমি বলে রাখলাম আগে। আচ্ছা, আমি এই সেন্টেন্সগুলো একটু দেখাই দিই, একটু ওয়েট করেন। এটা শেষ করার পর আমরা কনভারসেশন দেখবো। হ্যাঁ, তো দেখেন এখানে বলছে প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করে ফ্রি হ্যান্ড রাইটিং। এই যে বাক্যগুলো, এই সবগুলো বাক্যই প্যাসিভ। এবং এই বাক্যগুলো আপনারা যে কোনো একটা করতে যান ইংলিশের ট্রান্সলেট, ভেবে দেখেন আপনি পারবেন না, কারণ আমাদের এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার জানা নেই। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দক্ষ মানব সম্পদের অভাব তথ্য প্রযুক্তি বিকাশের অন্তরায় হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। এই যে বাক্যগুলো আপনি কিভাবে ট্রান্সলেট করবেন ইংলিশে, দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। প্রথম বাক্যটা কি? আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য। এটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেন, নিজেরা একটু করবেন এটা। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। একটা স্ক্রিনশট দিতে পারেন, আমার এই ক্যামেরা সরাই নিলাম। যদি নিজেরা করতে পারেন, আমি তো এতক্ষণ দেখালাম সবগুলো যে কিভাবে করতে হয়, নিজেরা করতে পারলে দ্রুত ডেভেলপ করা যায়। এটা আমার পেইড কোর্সে যারা থাকে তাদেরকে আমি করাই। ফ্রি কোর্স এবং পেইড কোর্সের পার্থক্য কি সেটাও আমি বলছিলাম। এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন, আপনাদের মিউট রেখে পড়াচ্ছি। কে শিখলেন না শিখলেন আমার দেখার বিষয় না, আমার জায়গা থেকে আমার যতটুকু করার আমি করে যাচ্ছি। বাট পেইড কোর্সে যারা আসেন তাদের সঙ্গে আলাদা একটা রিলেশন তৈরি হয়, তাদের সঙ্গে কমিউনিকেশন, তাদের টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া, টাস্ক দেওয়া, সেগুলো কভার করে নেওয়া, কোনো ভুল হলে সেগুলো ধরায় দেওয়া। এখানে অনেক ফ্যাসিলিটিস, অনেক বেনিফিট, ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পিকিং প্র্যাকটিস, হিউজ ক্লাস, এবং প্রফেশনাল না হওয়া পর্যন্ত আমার সাপোর্ট পাচ্ছেন, থাকবেন। এটাই হচ্ছে মেইন বিষয়। তো আপনারা তো এখানে ফ্রি ক্লাস করছেন, আপনারা নিজেরা একটু ট্রান্সলেট করে দেখবেন, এগুলো নিবেন। দেখেন, আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। কিভাবে করব? আগে সাবজেক্ট। সাবজেক্ট কি? ব্যবহার হয় কি প্রশ্ন করেন। সাবজেক্ট পাওয়ার জন্য ভার্বের কাছে আসতে হবে। বাংলায় ভার্ব কোথায় থাকে বললাম? লাস্টে। তাহলে ব্যবহার হয় কিসের? ব্যবহার হয় হট কি? তথ্য প্রযুক্তি। তাহলে সাবজেক্টটা কি?
ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি। ওকে, এবার ভার্ব ব্যবহার হয় অ্যাজ ইউজুয়াল, কোন একটা কাজ হয়, তাহলে এটা কোন টেন্স জানেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে এম ইজ আর প্লাস ভি3। তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহার হয়। এবার কোথায় ব্যবহার হয়? প্রায় সকল কর্মকাণ্ডে। ইন, অলমোস্ট, অল অ্যাক্টিভিটিস, এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, এইটাকেই বলা হয় ফ্রেজাল ওয়ার্ড। সাবজেক্ট আর ভার্ব ইউজ করার পর এই দুটো জিনিস কিন্তু শেষ। এরপরে ফ্রেজ ধরে ধরে লাস্টের থেকে ফার্স্টের দিকে আসতে হয়, অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন, দেখেন, অলমোস্ট অল অ্যাক্টিভিটিস, ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এবার কিসের? আধুনিক বিশ্বের। এই যে একটা র আছে না, এই যে র, বিশ্বের, এই র কথাটার জন্য অফ প্রেপোজিশন আসবে। অফ, MODERN, মডার্ন সায়েন্স, SCIENCE। ওকে, তাহলে টোটাল বাক্যটা কি হলো? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন সায়েন্স। হ্যাঁ, তো এইভাবে এগুলো ট্রান্সলেট করতে হবে, এটা করা শিখতে হবে। শর্টকাট ওয়েতে কখনোই ইংরেজি ভাষা ডেভেলপ করা যায় না। আর আমি যেগুলো দেখাচ্ছি এগুলো আহামরি কঠিন কিছু না, এর জন্য রকেট সায়েন্স লাগে না। শুধুমাত্র টেকনিক আর স্ট্র্যাটেজি ফলো করে প্র্যাকটিস করতে হবে। আমি সবসময় প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করি বা গুরুত্ব দিই। বাংলাদেশে অনেক হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার ফলোয়ারের বড় বড় চ্যানেল আছে, পেজ আছে, বড় বড় প্রতিষ্ঠান আছে, সেখানেও ইংরেজি শেখায়। কেমন শেখায়? আপনার কোথাও কোর্স, এখানে অনেকেই আছেন যারা অফলাইনে বা অনলাইনে বিভিন্ন জায়গায় ক্লাস করেন, কোর্স করেন, সেখান থেকে করবেন আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন। যদি বেটার কিছু না পান তখন বলবেন। আমি এখানে ওইটা করতে পারি না, আমি একটা পার্মানেন্ট জবের ভিতরে আছি, যেটা আপনাদের অলরেডি বলছি। তো ফুল টাইম আমি দিতে পারি না, আমার লেজার টাইম বা ফ্রি টাইমটাকে কাজে লাগে আমি এই ব্যাচগুলো পড়াই। ওইভাবে যদি আমি ফুল টাইম দিতে পারতাম বা মানে এইটাকে পুরোপুরি মেইন পেশা হিসেবে নিতাম, তাহলে হয়তো আমিও এখানে বড় কিছু করতে পারতাম। বাট এইখানে আমি আমার এই ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে, যেহেতু আমি ইংলিশে আহ, আমার গ্রাজুয়েশন করছি এবং আইএলটিএস কমপ্লিট করছি, তো আহ, এইটা আমার জানা আছে, শেখা আছে ভালো, এজন্য আমি এটা ছাড়তে পারিনি। আমি আমার এই ফ্রি টাইম বা লেজার টাইমে ব্যাচগুলো পড়াই। তো আমি এতটুকু বলতে পারি, আমি যাদেরকে পড়াই, আমার খুব বেশি স্টুডেন্টের দরকার নেই। আমি যাদেরকে পড়াই তারা এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়, যদি সে লাস্ট পর্যন্ত আমার সাথে থাকে। কারণ সে কেন পারবে না? আমি এইভাবে যদি দেখাতে থাকি, শেখাতে থাকি, এখানে তো মানে কোনো কিছু বাকি রাখি না আমি, তো আপনি কেন পারবেন না? এটা যারা ফ্রি ক্লাস করছেন আপনাদের মনে থাকবে। পেইড কোর্সে যারা আসছেন সে তো আলাদা কথা, সে তো আমাকে পাবেনই আপনারা। কিন্তু যারা ফ্রি ক্লাস করছেন আপনার মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে ল্যাঙ্গুয়েজটা দেখাই দিয়ে গেছিল। কারণ এখানে আমি আমার ফুল ইফোর্ট দিয়েই পড়াই। এই এই যে অনলাইন ব্যাচগুলো, আমার বর্তমানে 61তম ব্যাচ রানিং আছে। 62, 62তম ব্যাচ শুরু হচ্ছে এই 9 তারিখ থেকে। যারা ভর্তি হবেন, যারা আসবেন, তারা বুঝতে পারবেন নতুন ব্যাচে। তো দেখেন, এরপর তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়, এটা ইংলিশ কি হবে? আগে ভার্ব, সম্পাদন করা যায়। এবার কি সম্পাদন করা যায়? জটিল কাজ। সাবজেক্টটা কি? জটিল কাজ। সাবজেক্ট কি? হোয়াট? জটিল কাজ। তাহলে কমপ্লেক্স অথবা কমপ্লিকেটেড, এটা আপনি বলতে পারেন কমপ্লিকেটেড টাস্ক। কে, হ্যাঁ, TASK। এবার আর পারফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা সম্পাদন করা যায়। আর পারফর্ম, আর পারফর্ম। এবার কি? লাস্টের থেকে, সাবজেক্ট ভার্ব শেষ, লাস্ট থেকে, লাস্টে কোন ওয়ার্ডটা আছে? সহজভাবে, এটাকে বলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার। সো ইজিলি, কি বললাম? কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্মড ইজিলি। এবার কি? তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, জাস্ট আপনি এটা এইভাবে বলতে পারেন, বাই ইউজিং, অথবা জাস্ট বাই দেওয়াও লাগে না, ইউজিং ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি। তাহলে টোটাল বাক্যটা কি লিখলাম? কমপ্লিকেটেড টাস্ক আর পারফর্ম ইজিলি ইউজিং ইনফরমেশন টেকনোলজি। এবার দেখেন, যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। এখানে দুটো আলাদা ক্লজ আছে, অর্থাৎ এই জায়গাটা আমার আলাদা একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করে ক্লজ তৈরি করতে হবে। কেমন জানেন? একটু দেখেন, এটা শেষ করি, তারপর আমি কনভারসেশনটা প্র্যাকটিস করাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। যারা টেন্সের স্ট্রাকচার জানেন কিন্তু, বা কেউ কথা বললে বুঝতে পারেন, মোটামুটি লিখতেও পারেন, কিন্তু যখন আপনি নিজে স্পিকিং করতে যান,
কথা বলতে যান তখন আপনি বুঝতে পারেন না কিভাবে কথা বলবেন, কিভাবে একটা সেন্টেন্স অর্গানাইজ করবেন। গতকাল যারা লাস্ট পর্যন্ত ছিলেন তাদেরকে আমি দেখিয়েছিলাম, আজকেও দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। এটা কেমন হয় জানেন? দ্য পার্সন হু ইজ এক্সপার্ট, EXPERT, ইন আইটি, ইনফরমেশন টেকনোলজি, লিখলাম না আইটি। এবার মূল্যায়ন করা হয়, এটার ইংরেজি কি জানেন? মূল্যায়ন করা হয়। দ্য পার্সন হু ইজ এক্সপার্ট ইন আইটি ইজ ইভালুয়েটেড, ইভালুয়েট মানে মূল্যায়ন করা, সো ইভালুয়েটেড স্পেশালি, বিশেষভাবে, SPECIALLY। কি বললাম? দ্য পার্সন, SPE, হ্যাঁ, দ্য পার্সন হু ইজ এক্সপার্ট ইন আইটি ইজ ইভালুয়েটেড স্পেশালি। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিভাবে এটাকে ট্রান্সলেট করব? আমার সাবজেক্ট কি? সর্বক্ষেত্র। সাবজেক্ট কি? তথ্য প্রযুক্তি না। সাবজেক্ট পাবো কিভাবে? এই ধরনের বাক্যগুলোতে কিভাবে আমরা সাবজেক্ট পেতে পারি? ভার্বকে প্রশ্ন করবো, এই নেওয়া হচ্ছেটাকে প্রশ্ন করেন যে কি নেওয়া হচ্ছে, কি, হোয়াট, জিনিসটা কি। বিভিন্ন পদক্ষেপ, অর্থাৎ ভেরিয়াস স্টেপস, ভেরিয়াস স্টেপস। এবার কোন টেন্স? এটা নেওয়া হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আর বিং টেকেন, ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন। এবার এই দুটো জিনিস কিন্তু শেষ। এবার কি লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, তাহলে বাড়াতে, বাড়ানো ইংরেজি কি জানেন? ইনক্রিজ। তাহলে টু প্লাস ভিওয়ান, এই যে তে আছে, তাহলে আমার ইনফিনিটিভের ব্যবহার হবে, তাহলে টু ইনক্রিজ। কি বললাম? ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন টু ইনক্রিজ। এরপর দ্য ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি, দ্য ইউজ অফ, ইউজ মানে কি? ব্যবহার। এখানে কিন্তু নাউন হিসাবে এটা বলছে, অফ ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি। এবার সর্বক্ষেত্রে, একটা জায়গা, একটা প্লেস, প্লেসের আগে অলওয়েজ প্রেপোজিশন ইউজ করতে হয়, অ্যাট অথবা ইন। ইন অল সেক্টরস। কি বললাম? The various steps are being taken to increase the use of information technology in all sector। এবার দেখেন, সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখেন কত বড় একটা বাক্য। এগুলো দেখলেই আমরা ভাবি কত কঠিন, কিভাবে করব, এটার করবো, আমি তো ওয়ার্ড মিনিংও জানি না। কিন্তু দেখেন এগুলো খুবই সহজে করা যায়, খুবই ইজি। এবং এই ওয়ার্ড মিনিংটা ম্যান্ডেটরি কোনো কিছু না, জাস্ট সেন্সটা বুঝতে হয়। পার্ট অফ স্পিচ, ফ্রেজ, এগুলোকে আইডেন্টিফাই করতে হয়। ভার্বটা কি? নেওয়া হয়েছে, তাহলে কোন টেন্স এটা? হয়েছে, গিয়েছে, থেকেছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে কি নেওয়া হয়েছে? অনেক কার্যকর পদক্ষেপ। তাহলে ইংলিশ কি হবে? মেনি ইফেক্টিভ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, মেনি ইফেক্ট, EFFECTI, ইফেক্টিভ স্টেপস, মেনি ইফেক্টিভ স্টেপস। এবার ভার্ব কি? হ্যাভ বিন টেকেন, মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন, অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, নেওয়া হয়েছে। এবার কি? দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে, এই তিনটা ওয়ার্ডকে একসঙ্গে নিতে হবে, এটা বলে ফ্রেজাল ওয়ার্ড। দীর্ঘমেয়াদ মানে কি? লং টাইম। পরিকল্পনা মানে কি? প্ল্যান। আলোকে, আলো ইংরেজি কি জানেন? লাইট। অর্থাৎ এই কথাটা কিভাবে বলা যায় জানেন? মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন, এইভাবে এই কথাটাকে বলা যায়, ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান। কি বললাম? এটার ইংলিশ কি? দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে, এই ফ্রেজাল ওয়ার্ডটার ইংলিশ কি? ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান। এবার আইসিটি উন্নয়নে, এই যে উন্নয়নে, একার আছে, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবো, ডেভেলপ মানে উন্নয়ন, তাহলে টু ডেভেলপ, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভের ব্যবহার করতে, টু ডেভেলপ আইসিটি। এবার কি? সরকার কর্তৃক, জাস্ট বাই দ্য গভর্নমেন্ট। তাহলে টোটাল বাক্যটা কি লিখলাম? গভর্নমেন্ট। দেখছেন কত কঠিন বাক্য মনে হয় না? কিন্তু সহজে করা যায়। সাবজেক্ট আর ভার্ব বসাবেন, লাস্টের থেকে ফার্স্টের দিকে আসবেন। মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান টু ডেভেলপ আইসিটি বাই দ্য গভর্নমেন্ট। আপনি যদি ইংলিশে প্রফেশনাল হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, এক্সপার্ট হতে চান, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট, নিজের সম্পদ হিসাবে নিতে চান, এই ধরনের বাক্যগুলো আপনাকে ট্রান্সলেট করতে হবে। এই জায়গায় আপনাকে আসতে হবে। এগুলো যদি না শেখেন, এগুলো যদি স্কিপ করে যান, আপনি কখনোই এটাকে প্রফেশনালি নিতে পারবেন না। তো এই জন্য বলছি, এগুলো অনেক দরকার, অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট। এগুলো আমার রাইটিং ক্লাসগুলোতে আমি পেইড কোর্স স্টুডেন্টদেরকে ধীরে 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 প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য আমি দেখানোর চেষ্টা করি। তো বাদ বাকি যা আছে আপনারা করবেন নিজেরা, আমি পাঠিয়ে দিব এটা।
আমি এখন একটু কনভারসেশন দেখাবো। অর্থাৎ লাস্টে আমি আমি প্রত্যেকটা ক্লাসেই কনভারসেশন দেখাই, আপনারা জানেন। আমি একটা ইংলিশ টু ইংলিশ দেখাতে চেয়েছিলাম, যদি সময় থাকে তো আমি পড়বো। 11টা 23 বাজে, আগে বাংলা টু ইংলিশ একটা দেখি। যেমন আমরা পারি না, সত্যি কথা এটাই যে বাংলায় ভাবি, বাট সেটাকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব এটা আমরা বুঝতে পারি না, আমরা সঠিকভাবে টেন্স আইডেন্টিফাই করতে পারি না। তো এটা আইডেন্টিফাই করা আমাদের দরকার, আমাদের শিখতে হবে। আর তার আগে আমি আবারও বলে রাখি, জাস্ট লাস্ট বারের মতো এখানে বলে রাখছি আপনাদের, যারা এখনো পর্যন্ত পেইড কোর্স করতে চান, 9 তারিখ থেকে শুরু হবে। 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, 3 মাসের কোর্স। যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, সেইভাবেই কোর্সটাকে ডিজাইন করা হয়েছে। আমি বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, আইএলটিএস এর প্রিপারেশন সবকিছুই আমি এখান থেকে দেখাবো, করাবো ভালোভাবে। আপনাদের স্ব স্ব সেক্টরে আপনারা কাজে লাগাতে পারবেন। ওভারঅল কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে। প্রত্যেকটা ব্যাচ মেইন স্পোকেনে, প্রত্যেকটা ব্যাচ এই রাতে হয়। অর্থাৎ নতুন ব্যাচ 9 তারিখ রাত 9টা থেকে হবে। তখন আর ফ্রি ক্লাসগুলো এরকম রেগুলার হইতে থাকবে না, বলে রাখলাম। ক্লাসগুলো এইভাবেই স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডে নেই। যারা ফ্রি ক্লাস করছেন আপনাদের রেকর্ড পিডিএফ ফাইল দিচ্ছি, যারা পেইড কোর্সে আসবেন তারাও প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আপনারা পাবেন। অর্থাৎ কেউ কোনো ক্লাস মিস করলে আবার দেখে নিতে পারবেন। এবং এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়াবো, যাতে করে একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেইভাবেই সবকিছু ধারাবাহিকতা মেনটেন করে আমি শেখাই। এবং টোটাল কোর্স হচ্ছে 70টা। 3 মাসে 50টা ক্লাস শেষ হবে, বলে রাখি আমি। এটা মেইন কোর্স বা মেইন কন্টেন্টের ক্লাস হচ্ছে 50টা। বাকি 20টা ক্লাস হচ্ছে প্র্যাকটিস ক্লাস। এই প্র্যাকটিস ক্লাসগুলো হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে আমি থাকবো। আমার অধীনে থেকে, আমার মেন্টরিং এর ভিতর থেকে আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো সেখানে। যে ভুলটা হবে আমি ধরাই দিব। এটা 70 কেন 80টাও লাগতে পারে, কারো 90টা, কারো 100টা। এটা অটোমেটিক সপ্তাহে 7 দিন চলমান থাকবে এবং আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন। কারণ এই প্র্যাকটিস ছাড়া কখনো ভাষা শেখা যায় না। আমি টিচার, আমি ক্লাস নিচ্ছি, আমি হাজারটা ক্লাস নিলেও যত ভালো ক্লাস নিয়ে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ থেকে আপনি কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে যদি আপনি আইডিয়া জেনারেট না করেন। এই পেইড কোর্সের বেনিফিট এইটাই, অনওয়ে কমিউনিকেশনের মাধ্যমে কখনো ভাষা শেখা যায় না। এটা সায়েন্স না বা ম্যাথ না। আমি পড়ালাম, আপনি মনোযোগ দিয়ে বুঝলেন, সব শিখলেন। এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। কারেক্ট কিছু স্ট্র্যাটেজি বা টেকনিক ফলো করলেই এটাকে ডেভেলপ করা যায়। জাস্ট নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে। আপনি যতই ইলিটারেট থাকেন, যতই অশিক্ষিত থাকেন, যদি মনে প্রাণে শেখার ইচ্ছা থাকে, আপনি আসবেন। আপনি অবশ্যই অবশ্যই পারবেন ইনশাল্লাহ। কেন আপনি পারবেন না? জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রাইট? সো প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র কারেক্ট টেকনিক স্ট্র্যাটেজি ফলো করে। যেটা আমরা পারি না, গাইডলাইন পাই না, ধারাবাহিকতা পাই না, এই জন্য আমরা ডেভেলপ করতে পারি না। এবং এখানে প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে কথা বলতে গেলে যা যা লাগে সবকিছু এখানে দেখাবো। গ্রামার ক্লাসগুলো কেন হবে? ওই যে বলছিলাম আমি, যে ইনস্ট্যান্টলি আপনি একটা ভাইবা ফেস করতে পারবেন, প্রেজেন্টেশন দিতে পারবেন আপনার ইউনিভার্সিটি বা কলেজে, অথবা ফ্রি হ্যান্ডে রিপোর্ট, ডায়লগ, ব্লগ, সিভি, ইমেইল, এগুলো লিখতে গেলে এই গ্রামেটিক্যাল আইটেমগুলো একটু জানতে হয়। আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা তাহলে বাড়বে। আমি যদি শুধু স্পোকেন করা, এটা প্লাস এটা এরকম হয়, এইটা হাজারও করতে পারবেন বাক্য, তখন কি হয় জানেন? ওই যতটুকু পড়াবো অতটুকুর ভিতরেই আটকে থাকবেন। নতুন কিছু লিখতে গেলে বা বলতে গেলে কনফিউশন ফেস করবেন। বাট বেসিক গ্রামারটা জানা থাকলে ওই কনফিউশনটা আসে না, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে। এরপর স্পোকেনে সবকিছুই দেখাবো, স্পিকিং রিলেটেড যা কিছু আছে, কথা বলতে গেলে যা কিছু লাগে। 40 থেকে 50 নম্বর ক্লাস রাইটিং এর উপর হবে। অর্থাৎ বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, ফ্রিল্যান্সার, আইএলটিএস এর রাইটিং টেস্ট যারা দিবেন, বা যারা রাইটিংটাকে আর কি ডেভেলপ করতে চান, এই যে আজকে যে ক্লাসটা দেখাচ্ছি, তো এটা কিন্তু রাইটিং এর একটা ক্লাস। আমার যেটা বললাম 10টা রাইটিং ক্লাসের একটা ক্লাস। তো এরকম ক্লাস যদি আমার 10টা হয়, তো আপনি কোন জায়গায় আপনার রাইটিংটাকে ডেভেলপ করতে পারবেন আপনি ভেবে দেখেন। কেন পারবেন না আপনি? এর পরের ক্লাসগুলো থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। অর্থাৎ প্রতিদিন আপনাকে এই ক্লাসে কনভারসেশন প্র্যাকটিস করাবো, সার্টেন টপিকের উপর স্পিকিং করাবো, প্রেজেন্টেশন আপনি দিবেন। আপনি কথা না বললে কখনোই পারবেন না। আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে,
হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, সেইটা আমি এখানে বলাবো। তাহলে এভাবে যদি করাতে থাকে আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং নিউজ পেপার আর্টিকেল ট্রান্সলেশন করাবো, নিউজ আর্টিকেল, ডেইলি স্টার, ডেইলি সান, যে টপিকগুলোতে আপনি ইন্টারেস্টেড, আপনি পলিটিক্স পছন্দ করেন, আপনি শোবিজ পছন্দ করেন, গেমস অ্যান্ড স্পোর্টস পছন্দ করেন, আপনার জানা এমন কোন একটা আর্টিকেল 4টা 5টা বাক্য আমি আপনাকে দেখাবো এবং বলবো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, এখানে ফ্রেজের ব্যবহার, এখানে ক্লজের ব্যবহার, এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা বললে কি হয় জানেন? নিউজ পেপার অনেক হেল্পফুল ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য। আপনার রাইটিং এর ফরমেশনটা ক্লিয়ার হবে, ভোকাবুলারি ডেভেলপ হবে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, এবং ওভারঅল ল্যাঙ্গুয়েজটাকে দ্রুত কভার করা যায় রাইটিংটাকে, নিউজ পেপার যদি আপনি ভালোভাবে ট্রান্সলেট করতে পারেন। এবং এটা ক্লাসে বসেই আমি করাই দেবো। তো আপনি কেন পারবেন না? অবশ্যই আপনি পারবেন। আর বলে রাখি, 2,000 টাকা কোর্স ফি। যারা ইন্ডিয়া থেকে আসেন, আজকেও একজন ভর্তি হয়েছে ইন্ডিয়া থেকে দেখলাম, গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন। যারা প্রবাস থেকে আসেন, বাইরের দেশ থেকে, তারাও বিকাশ, নগদ বা রকেটে সেন্ড মানি করে পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। 2,000 টাকা দিলে আর কোনো ঝামেলা থাকবে না। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারেন এখানে থাকতে পারবেন। যারা একবারে দিতে পারবেন না, খুব বেশি সমস্যা হলে 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। 0199769356957, আর একটা হচ্ছে 093868996। এই দুইটা নাম্বারে বিকাশ, নগদ দুটোই আছে। সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি পেইড কোর্সের জন্য এন্ট্রি করে নেব। আর যারা এই পর্যন্ত ভর্তি হয়েছেন, আগামীকাল আপনার নতুন গ্রুপ পেয়ে যাবেন, পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রাইভেট ব্যাচের। সেখানে আমি এন্ট্রি করে নেবো। আজকে করতে চেয়েছিলাম, বাট সন্ধ্যাবেলার দিকে আমি কাজে ছিলাম একটু, প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছেন, আমি পড়াচ্ছিলাম, এই জন্য পারিনি। আজকের ক্লাস শেষে সেটা করে নিব, সবাইকে সেভ করে রাখছি, এন্ট্রি করে নিয়েছি। তো এই হচ্ছে বিষয়। আর যদি আবারও বলছি, মনে করেন আপনি যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো এখান থেকে, কনফিডেন্ট যদি থাকে, বিশ্বাস যদি থাকে, ভরসা যদি থাকে, সবকিছু তো গতকাল ক্লিয়ার করছিলাম আমি, তাহলে আপনি আসবেন, আপনি ব্যর্থ হবেন না। আপনার যদি মনে হয় আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, প্রফেশনাল লাইফটাকে ডেভেলপ করতে চাই, বা আমার নেক্সট জেনারেশনকে এটা শেখাতে চাই, প্র্যাকটিক্যালি আমি শিখতে চাই, আপনি এখান থেকে অনেক আনন্দের সাথে, প্লেজারের সাথে শিখতে পারবেন। এতটুকু বলতে পারি। আমি গ্রামার পড়াই, স্পোকেন রুলস পড়াই, যাই পড়াই না কেন সেটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই আমি কিন্তু করে দেখাই। তো যারা ভর্তি হতে চান, আগামীকালকের ভিতরে ভর্তি হওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাস করতে পারবেন। রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে। আগামী সোমবার 9 তারিখ থেকেই ক্লাসগুলো শুরু হবে। ওকে? তো এখন আমি একটা কনভারসেশন একটু দেখাই, এখানে একটু মনোযোগ দিবেন সবাই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বাদ বাকি কথা থাকলে আমি একটু পরে নিচ্ছি, বা আমার হোয়াটসঅ্যাপে নক দিন, আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তো এখানে একটু দেখেন, বোঝার চেষ্টা করেন, এই বিষয়গুলোকে একটু আমাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। সেটা হচ্ছে, গতকালকে যে কনভারসেশনটা করিয়েছিলাম, মাদার অ্যান্ড সান, এটা আমাদের ডিফারেন্ট একটা কনভারসেশন টপিক। এখানে দেওয়া আছে রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। হুম, তো আপনাদেরকে টেন্স আইডেন্টিফাই করে অ্যাকচুয়াল সেন্টেন্সটা বসাতে হবে। যেমন রাজু বলছে যে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? ডিড ইউ, এটা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করার জন্য আমার কিন্তু ডিডের ব্যবহার করতে হয়, আর মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে আসে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স আপনি তৈরি করেন, তখন কিন্তু আপনার মেইন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়। তাহলে দেখেন, ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক ইন লাস্ট মান্থ, ইংলিশটা কি হবে? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? মিনা বলছে, হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। বলছি, ইয়েস, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। আমি এবং আমার পরিবারের সদস্য, এটা ইংলিশে কিভাবে বলা যায় জানেন? অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, টুগেদার উইথ, এই ধরনের ওয়ার্ডগুলোকে ইউজ করা যায়। কি বললাম? আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। এরপর কি? ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা, বা না, এখানে ঢাকা নেই, জাস্ট ওয়েন্ট টু সিলেট ফর ভিজিটিং। ওয়েন্ট টু সিলেট, গিয়েছিলাম ভ্রমণে, ফর ভিজিটিং। অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। কথাটা বোঝেন, আমি লিখে দেখাচ্ছি। অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার, অর্থাৎ আমরা আয়োজন করেছিলাম একটা পিকনিকের সেখানে। একটু মনোযোগ দেন এই জায়গাটাতে। একটু বোঝার চেষ্টা করেন। এরপর কি বলছে যে,
তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন। এক একটা টেন্স একবারে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? অর্থাৎ একটা পার্টিকুলার জায়গা থেকে আমাকে এই বিষয়গুলোকে ক্লিয়ার করতে হয়, আমরা শুধু স্ট্রাকচার শিখে বসে থাকি, এটা শিখলে হবে না। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি যে ডিড ইউ গো দেয়ার বাই বাস, অর্থাৎ তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে আমরা ইংলিশটা কিভাবে বলতে পারি? ডিড ইউ গো দেয়ার বাই বাস, ডিড ইউ গো দেয়ার বাই বাস, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? এবার কি বলছে দেখেন, বলছে না আমরা বাসে যাইনি। তাহলে উই ডিডেন্ট গো বাই বাস, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। তো এটার ইংলিশ কি? উই ওয়েন্ট টু সিলেট। দেখেন, ডিড ইউ গো, উই ডিডেন্ট গো, কিন্তু যখন আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করছেন, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম, তখন কিন্তু আর গো বসাবেন না আপনি। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ মানে কি? মেইন ভার্বের পাস্ট ফর্ম আপনাকে ইউজ করতে হবে। তাহলে আপনি কি বলছেন যে উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম টু সিলেট ফ্রম ঢাকা, ফ্রম ঢাকা। এবার বলছে সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। হ্যাঁ, সাম অফ মাই রিলেটিভস রিসিভড আস দেয়ার, সাম অফ মাই রিলেটিভস রিসিভড আস দেয়ার। তারপরে কি বলতে পারেন? পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? সো what kinds of recipe, what kinds of menu did you arrange in the picnic? What kinds of recipe, what kinds of menu did you arrange in the picnic? বলছে আমরা পোলাও, রোস্ট এন্ড বিরিয়ানি রান্না করেছিলাম। তাহলে করেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার ইংলিশ কি হবে? আমার বুঝতে হবে এটা। উই কুকড, আমরা রান্না করেছিলাম। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে মনে রাখবেন সাবজেক্টের পরেই কিন্তু আমাদের ভার্ব বসাতে হবে। ভার্ব বসে থাকে সাবজেক্টের পরেই। হ্যাঁ, এটা আমরা বাংলায় করি না, বাংলায় ভার্ব লাস্টে বসে, ইংলিশে ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে বসে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে, কোথায় গেল, উই কুকড পোলাও, রোস্ট এন্ড বিরিয়ানি, এছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। বিসাইডস, এছাড়াও, ইংলিশ কি জানেন? বিসাইডস, উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম, উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। বলছে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ডস অফ কালচারাল প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার? বলছে আমার এক ভাই কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছিল এবং আমি একটি গান গেয়েছিলাম। দেখেন আমরা এগুলো করতে পারি না। আমি হয়তো টেন্স বুঝতেছি যেটা পাস্ট টেন্স, কিন্তু পারি না কেন জানেন? ওই যে গত ক্লাসে বলছিলাম না যে আমাদের ভার্বের ফর্ম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে না। এই ভার্বের ফর্ম জানতে হবে। যেমন অন অফ মাই ব্রাদার রিসাইটেড আ পোয়েম অফ কাজী নজরুল ইসলাম। তাহলে এখানে ভার্বটা কি? রিসাইটেড। লিখতে গেলে অনেক লেট হয়ে যাবে, হ্যাঁ, এই জন্য আমি আরেকটা বিষয় একটু দেখাবো। তো রিসাইটেড, তাই না? আবার কি? এবং আমি একটা গান গেয়েছিলাম। এই যে গাওয়া, গান ইংরেজি কি? সং, কিন্তু গাওয়া ইংরেজি কি? সিং মানে গাওয়া। এর পাস্ট ফর্ম কি? আই স্যাং, SANG। এর পাস্ট পার্টিসিপল কিন্তু সাং, SUNG। তো আমার এখানে হবে হচ্ছে SANG, অর্থাৎ one of my brother recited a poem of কাজী নজরুল ইসলাম and I sang a song there, and I sang a song, আমি একটা গান গেয়েছিলাম। এই জায়গাটা কিন্তু আমরা ভুল করি, আমরা অনেকে আই ডিড সিং, আই ওয়াজ সিং, এইসব ডিড ওয়াজ এর ব্যবহার করি। কিন্তু মনে রাখবেন পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে মেইন ভার্বের পাস্ট ফর্ম, মেইন ভার্বের V1, এটা কিন্তু আমাদের কি ইউজ করতে হবে, সরি V2 বসাতে হবে। ঠিক আছে? ডিড নেগেটিভ বা ইন্টারোগেটিভের জন্য বসে, ওয়াজ এটা অ্যাফার্মেটিভে বসে যদি মেইন ভার্ব হিসাবে থাকে, এরকম। হ্যাঁ, কিন্তু আমার প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্মটাকে এটা জানতে হবে। যেমন তোমরা কখন বাড়ি ফিরেছিলে, তাহলে এটার ইংলিশ কি? হোয়েন ডিড ইউ রিটার্ন হোম, অথবা হোয়েন ডিড ইউ কাম ব্যাক হোম। ডিডের ব্যবহার যখন করছি তখন মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে আমি রাখবো, রিটার্ন বা কাম ব্যাক। কিন্তু যখন আপনি অ্যাফার্মেটিভ করছেন, আমরা সন্ধ্যা 6টার দিকে আবার ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম, তাহলে এগেইন উই 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 রিটার্নড হোম, তখন আবার ইডি হবে। অথবা উই কেম ব্যাক হোম, কাম না, কেম, উই কেম ব্যাক হোম অ্যাট 6 p.m. ইন দ্য ইভিনিং, অ্যাট 6 p.m. ইন দ্য ইভিনিং। এই এই আমার পাস্ট টেন্স চলে গেল। এবার আসে ফিউচার। রাজু বলছে তাহলে তুমি কি আগামীকাল আমার সঙ্গে দেখা করবে ঢাকাতে? এটার ইংলিশ কি? ফিউচার টেন্স। তাহলে উইল ইউ মিট, ইংলিশ কি দেখেন? উইল ইউ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইল ইউ মিট উইথ মি টুমোরো ইন ঢাকা, ইন ঢাকা, ঢাকাতে। ওকে। বলছে অবশ্যই, অফকোর্স, তুমি কখন ফ্রি থাকবে আমাকে জানিও, কাউকে জানানো। লেট মি নো হোয়েন উইল ইউ বি ফ্রি। বলছে আর জরুরি কোনো কাজ আছে কি আমার সাথে? ইজ দেয়ার এনি এমার্জেন্সি টাস্ক উইথ আস, সরি উইথ মি, ইজ দেয়ার এনি এমার্জেন্সি টাস্ক উইথ মি। এরপর বলছে
যে তেমন জরুরি কোনো কাজ নেই, কিন্তু তোমাকে নিয়ে একটু শপিং এ যেতে চাই। নো, দ্যার ইজ নো এমার্জেন্সি টাস্ক উইথ ইউ, বাট আই উড লাইক টু গো ফর শপিং উইথ ইউ। এই যে তোমাকে নিয়ে শপিং এ যেতে চাই, চাওয়া ইংরেজি ওয়ান্ট ব্যবহার করবেন না। ওয়ান্ট একটা ইনফর্মাল ওয়ার্ড, উড লাইক টু ব্যবহার করবেন, এটা একটা ফর্মাল ওয়ার্ড। ওকে, আই উড লাইক টু গো। তুমি কি যাবে আমার সাথে? উড ইউ লাইক টু গো উইথ মি? এখানে উইল ইউ গো উইথ মি বলা যায়, বাট এটা বেশি ভালো শোনায়, উড ইউ লাইক টু গো উইথ মি। হ্যাঁ, যাবো, কিন্তু আগামীকাল তো আমার একটু বিমানবন্দর যাওয়ার কথা। এই সেন্টেন্সগুলো কিন্তু গতকাল আপনাদের দেখিয়েছিলাম। দেখেন, আমি যেটাই পড়াই না কেন, এটা প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাই দেই। তাহলে কারো কোনো কাজ করার কথা, যাওয়ার কথা, কিসের ব্যবহার? সাপোজ টু। মনে আছে সেমি মডাল অক্সিলারি ভার্ব গতকাল দেখাইছিলাম ফোর্থ ফ্রি ক্লাসে, যে আই অ্যাম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো। আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো। আমার ভাই আমেরিকা থেকে দেশে আসবে আগামীকাল। মাই ব্রাদার উইল কাম টু মাই কান্ট্রি, টু আওয়ার কান্ট্রি ফ্রম অ্যাব্রোড, ফ্রম আমেরিকা টুমোরো। বলছে ওকে, যদি সময় পাও তাহলে এসো। ইফ ইউ গেট টাইম, প্লিজ কাম। আমি তোমার জন্য অপেক্ষা করবো, আই ওয়েট ফর ইউ। তো যাই হোক, এগুলো আমাদের এই ধরনের ট্রান্সলেশন আমি করাই, আমাদের করতে হবে। আমি নেক্সট ক্লাসে আরেকটা দেখাবো। আমি আজকে যেটা মেইনলি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই বাংলা থেকে ইংলিশ তো আমি গতকালও দেখিয়েছি। আমার এইখানে একটা কনভারসেশন ফাইল আছে, এই জিনিসটা একটু দেখে নেবার। সেটা হচ্ছে, এটা আমার স্টুডেন্টদেরকে দেই। এই যে পিডিএফটা আপনারা দেখছেন, এটায় প্রায় 39টা কনভারসেশন আছে, 95 পেজের একটা পিডিএফ ফাইল। এবং এখানে সবই ইংলিশ টু ইংলিশ কনভারসেশন, মানে বাংলা টু ইংলিশ না। এবং এটা কেন করতে বলি, আমি আপনাদের যে টেন্স, মডাল বা প্যাসিভ পড়াচ্ছি, এইটা আপনারা ইংলিশ টু ইংলিশ যখন অ্যানালাইসিস করবেন, যখন পড়বেন, তখন আমি বলি, আমার স্টুডেন্টদেরকে যেটা বলি, যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, সেই ভার্ব দেখে, ভার্বের ফর্ম দেখে আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারেন কিনা এবং একটা বাক্যের অ্যাকচুয়াল বাংলা মিনিং বের করতে পারেন কিনা, এইটা অ্যানালাইসিস করে করার চেষ্টা করেন। মানে কি, আমরা অনেকেই ইংলিশে প্যাসেজ রিডিং করি, প্যাসেজ রিড আউট করতে পারি বা প্যাসেজ পড়ি, কিন্তু একটা প্যাসেজ পড়ে তার অ্যাকচুয়াল মিনিং কি হবে, কোন টেন্সে লেখা আছে, বাংলা অর্থটা কি, এইটা আমরা অনেকে বুঝি না। কিন্তু এই প্যাসেজ রিডিং যে কতটা দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করার জন্য, সেটা আপনি এটা না পড়লে এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন না। কারণ এই প্যাসেজ রিড আউট করলে কি হয়, রাইটিং এর ফরমেশন জানা যায়, রিডিং স্পিড বাড়ে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে। এবং যখন আপনি এই কনভারসেশন গুলো প্র্যাকটিস করবেন, তখন এই আইডিয়াটা আপনি পেয়ে যাবেন, যখন একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষ ইংলিশে কথোপকথন করে, কনভারসেশন কমিউনিকেশন করে, ঠিক কোন ধরনের স্ট্রাকচার গুলো বেশি ইউজ হয়, বেশি ব্যবহৃত হয়। আমি যে বলছি আপনাদের যে 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, টোটাল 30টা স্ট্রাকচার এই ল্যাঙ্গুয়েজে আছে, আমার কি 30টারই দরকার হয়? না। তো মেইনলি একজনের সাথে আরেকজন যখন কনভারসেশন করে বা কমিউনিকেশন করে, ঠিক কোন ধরনের স্ট্রাকচারটার প্রয়োজন হয় বা দরকার হয়, সেইটা, এই ধরনের কনভারসেশন যদি ডে টু, মানে ডে বাই ডে যদি প্র্যাকটিস করতে পারেন, ওই ধারণাটা চলে আসে। তখন কি হয়, যখন আপনি একজনের সঙ্গে ইংলিশে কিছু লিখবেন বা বলবেন, দ্রুত সেটা করা সম্ভব হয়। তো এই জন্য এটা করতে হয়। অর্থাৎ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন দেখে ইংলিশ বাক্যগুলোকে অ্যানালাইসিস করা, টেন্সটা আইডেন্টিফাই করা। যেমন দেখেন, আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিব, একটু থাকার চেষ্টা করেন। এখানে কি বলছি, মোবাইল ফোন ইজ অন অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। এই যে বাক্যটা, এটা কোন টেন্সে লেখা? আমরা অ্যাম ইজ আর দেখলেই মনে করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট না। এই ইজ এখানে মেইন ভার্ব, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। এটা কি কোনো কন্টিনিউয়াস? না। এরপর আরেকটা ভার্ব নেই, তার সাথে আইএনজি নেই, জাস্ট ইজটাই মেইন ভার্ব। এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই জিনিসটা আমি ধরতে বলতেছি। সাবজেক্ট কি, মোবাইল ফোন, ভার্ব ইজ। তাহলে বাংলাটা কি, মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। It has added a new dimension to our way of life and to the communication system. তো এই যে has প্লাস ভি থ্রি অ্যাডেড, এটা কোন টেন্সের স্ট্রাকচার? সাবজেক্ট ইট, ভার্ব হ্যাজ প্লাস ভি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ডেফিনেশন কি? কোন একটা কাজ হয়েছে, গিয়েছে, থেকেছে, করেছে। তাহলে এই বাক্যটার মানে কি? ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন। ডাইমেনশন মানে মাত্রা, লেভেল। বলছে এটা যোগ করেছে, এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। বাট ইট ক্যান বি মিস ইউজড বাই সামন, কিন্তু এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। এই যে ক্যান বি প্লাস ভি থ্রি, এটা কিসের স্ট্রাকচার জানেন? মডালের প্যাসিভের স্ট্রাকচার। ওকে, এই বিষয়টাকে আমি আইডেন্টিফাই করতে বলছি। এটা যদি আপনি করতে পারেন, বুঝতে পারেন, অ্যাকচুয়াল মিনিংটা বের করতে পারেন, আপনি ইমাজিন করতে পারবেন না যে কতটা ডেভেলপমেন্ট এই জায়গা থেকে আসে। এই প্র্যাকটিক্যাল জায়গাগুলো যতক্ষণ না ফেস করবেন আপনি,
ছোট ছোট এই দেখেন আজকে এখন কয়টা বাজে, 11টা 42, প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে আমি ক্লাসটা নিচ্ছি। তো এই 2 ঘন্টার ক্লাস থেকে কতগুলো বিষয় বুঝালাম। আর যারা ছোট ছোট কন্টেন্ট দেখেন, 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের কন্টেন্ট দেখে ইংরেজি শেখার চেষ্টা করেন, কখনো কি ওইভাবে শেখা সম্ভব প্রফেশনালি? সম্ভব না, একবার ভেবে দেখবেন, সম্ভব না। ওকে। তো এই হচ্ছে মেইন বিষয়। দেখেন, বলছে আনিস এবং রাহেল যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, তাহলে অবশ্যই এখানে আপনার আসতে হবে। এইভাবেই একটু টাইম নিয়ে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যাল জায়গাগুলোকে সলভ করতে হবে, তাহলেই দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। আদারওয়াইজ আপনি আপনি যে ছোট ছোট কন্টেন্ট দেখেন, তার মানে সেখানেও কিন্তু আপনি সেই টাইম দিচ্ছেন, আপনার শেখার আগ্রহ আছে, ওই টাইম বছরের পর বছর দিতে হবে, শেষ নামাতে পারবেন না। বাট 3 মাসটা বা 2 মাস 3 মাস যদি একটু কষ্ট করেন, একটু এফোর্ট দিয়ে শিখতে পারেন, একবার শিখে নিতে পারলে তো আর আপনি ভুলবেন না। এটা তো একটা ভাষা, আপনার তো এটা চর্চায় থাকবে, আপনার সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে থাকবে। এটা নিজেকে বুঝতে হয়, নিজেকে রিয়েলাইজ করতে হয়। তো দেখেন, আনিস এবং রাহেল দুইজনের ভিতরে একটা কনভারসেশন। আনিস বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? বলছে, আম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? বলছে, আম ফাইন টু। ইউ নো, এইখান থেকে আমরা দেখবো, আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে। তাহলে এই যে হ্যাভ প্লাস বট, বাই মানে কেনা, এর পাস্ট পার্টিসিপল বট, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ আমি নতুন একটা মোবাইল কিনেছি। বলছে, নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে আমার ডু ভার্বের ব্যবহার হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হয়। এগুলো কিন্তু গত ক্লাসগুলো থেকে দেখিয়েছি। বলছে, নাও ডেইস মোবাইল ফোন ইজ ভেরি এসেনশিয়াল ডিভাইস। এই যে বাক্যটা, এটা দেখে কি আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারবেন এটা কোন টেন্স? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের সেন্টেন্স, মানে বি ভার্বের সেন্টেন্স। ইজ ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই। ওকে। ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। এটা তো বললাম। দেন সাবজেক্ট উই, ভার্ব ক্যান কমিউনিকেট, অর্থাৎ উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম থ্রু ইট। বলছে আমরা যোগাযোগ করতে পারি সারা বিশ্বের সাথে খুবই কম সময়ের মধ্যে এটার মাধ্যমে। থ্রু মানে কি? মাধ্যমে, এটা একটা প্রেপোজিশন। এর পরিবর্তে ওভারেরও ব্যবহার করা যায়, ওভার মানেও কিন্তু মাধ্যমে বোঝায়। যেমন আমাকে যদি কেউ বলে আপনি কিভাবে ক্লাস নেন, হাউ ডু ইউ কন্ডাক্ট ইউর ক্লাস, আমি বলতে পারি আই টেক ক্লাস থ্রু অনলাইন। তাই না? থ্রু মানে কি? মাধ্যমে। থ্রু অনলাইন, ওভার দ্য গুগল মিট। গুগল মিটে ক্লাস নিচ্ছি না, এখানে কিন্তু ওভারের ব্যবহার করা যায়। তো ইউজিং আ মোবাইল ফোন উই ক্যান টেক ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। তো এখানে মডালের সেন্টেন্স, আমার 12টা টেন্স আছে, কিন্তু শুধুমাত্র টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না, এজন্য কিন্তু মডাল শিখতে হয়। বলছে, রাইট, এনিথিং এলস? আর কিছু? বলছে, মোর ওভার, অধিকন্তু বা আরো, এটা একটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড বলা হয়। কি বলছে দেখেন, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। এই যে সেন্টেন্সটা, এটা কিসের স্ট্রাকচার? এই ধরনের বাক্য দেখলে আমরা বাংলা অর্থ বুঝি না, বের করতে পারি না। কেন জানেন? কারণ আমরা প্র্যাকটিসই করি না। তাহলে এই যে মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, এটা আমার সাবজেক্ট। এর পরের আছে হ্যাভ বিন প্লাস ভি3। এটা কিসের স্ট্রাকচার জানেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, যেগুলো আপনাদের এইমাত্র দেখালাম। কেন? কারণ সাবজেক্ট যেটা আছে মেসেজিং আর ইন্টারনেট সিস্টেম, এটা ইনঅ্যাক্টিভ, এটা নিষ্ক্রিয়। মানে বাংলাটা কি, যে এই মেসেজিং আর ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে এটাতে, কোনটাতে? ওই মোবাইল ফোনে। তাহলে হ্যাভ বিন প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। তাহলে দেখছেন, প্র্যাকটিক্যাল কনভারসেশনেও কিন্তু আমার এই প্যাসিভের ব্যবহার হয়, এবং অনেক হয়। তো এই প্যাসিভ না শিখলে আমরা কখনো ভাষা ভালোভাবে শিখতে পারবো না। ওই আই ইট রাইস, আই প্লে ফুটবল, হি গোস টু স্কুল, শুধু ওইগুলো শিখে বসে থাকলে হবে না, আমাদের অ্যাডভান্স লেভেলে আসতে হবে। বলছে, ইয়েস ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন। বলছে, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর ইউ টকিং। বলছে, নাও ডেইজ সাম পিপল commit crime using mobile phone. It has become, has plus become, became, এর past participle আবার become। বাংলা কি? এটা হয়েছে। সব সময় ভার্বের উপর ফোকাস করতে হয়, ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়, তাহলে অ্যাকচুয়াল মিনিংটা পাওয়া যায়। ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিজিং গার্ল। এটা খুব একটা সহজ উপায় হয়ে গেছে মেয়েদেরকে উত্ত্যক্ত করা বা বিরক্ত করার। বলছে, নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ। এক্সপার্টস সেই দ্যাট, বিশেষজ্ঞরা বলে যে দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেইন অলসো। বলছে, রিয়েলি? আই ডিডন্ট নো ইট বিফোর। আমি এটাকে জানতাম না। ডিড নট নো, পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ। আচ্ছা আপনারা বলেন তো, আমি যদি বলি যে আমি এটা আগে জানতাম, তাহলে ইংলিশটা কি হতো? আমি যদি বলি আমি জানতাম, তাহলে কি হতো? বলতে পারবেন? এনিওয়ান ক্যান সে?
I know that. দেখছেন অবস্থা, I আই নো, know it. আই নো ইট, I don't know. আই ওয়াজ নো, আই ডিড নো। I knew. I knew. I রাইট, did know. থ্যাংক ইউ। I did know. আই ডিড নো না, কি দেখাচ্ছে এতক্ষণ আপনাদের। দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডিড এর ব্যবহার হয়। অ্যাফার্মেটিভে কি বললাম আমি, এই আগে যে বাংলা কনভারসেশনটা দেখালাম, কিছু তো বোঝেন না। মেইন ভার্বের পাস্ট ফর্ম, এই নো এর তিনটা ফর্ম আছে, নো, নিউ, নোন। সো আমি জানতাম, আই নিউ ইট, নিউ ইট, আমি জানতাম যে নিউ বলছেন, ধন্যবাদ অনেক। এইগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা সম্ভব নয়। বলছি ইভেন সাম স্টুডেন্টস ক্যান নট কনসেন্ট্রেট, ক্যান নট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম মডেলের সেন্টেন্স, মনোযোগ দিতে পারে না ইন স্টাডি, পড়াশোনায়, বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন দ্য হোল নাইট, তারা সারা রাত ধরে মোবাইলে ব্যস্ত থাকে। বলছে দিস পয়েন্ট ইজ অলসো কারেক্ট, বিকজ দ্য মোবাইল অপারেটর্স প্রোভাইডস ভেরিয়াস ফ্যাসিলিটিস এট নাইট, বাট ইট ইজ নট দ্য ফল্ট অফ মোবাইল ফোন, ইট ইজ আওয়ার ফল্ট। এটা মোবাইল ফোনের দোষ না, এটা আমাদের দোষ। অফকোর্স উই শুড মেক দ্য প্রপার ইউজ অফ মোবাইল ফোন, এটাও মডেলের সেন্টেন্স, শুড প্লাস বি অন। বলছে নাও আই হ্যাভ টু গো টু মাই প্রাইভেট টিউটার, ওকে সি ইউ লেটার, বাই। হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, এটা কিসের, সেমি মডেলের সেন্টেন্স। এরকম অনেক কনভারসেশন এখানে আছে, এটা তো জাস্ট বেসিক লেভেলের ফার্স্ট কনভারসেশন, এই জন্য। তো দেখেন এটাতেও আমি যতটুকু দেখালাম, এখানে আমার কি কি আছে এটা আমাকে আগে বুঝতে হবে। একটা মডেলের সেন্টেন্স আছে, সেমি মডেল আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ আছে। অর্থাৎ কোন ধরনের বাক্য, কোন ধরনের টেন্স, মডেল বলেন, স্ট্রাকচার গুলো বেশি ইউজ হয় একটা কনভারসেশনের ভিতরে, একটা কমিউনিকেশনের ভিতরে, এই ধরনের কনভারসেশন গুলো যদি আপনি সলভ করেন, ওইটা আপনি বুঝতে পারবেন। আর ওইটা বুঝতে পারলে কি হয়, দ্রুত আপনিও যখন কারোর সঙ্গে প্র্যাকটিক্যালি কনভারসেশন করতে যাচ্ছেন, কমিউনিকেশন করতে যাচ্ছেন, স্ট্রাকচার গুলোকে দ্রুত ইউজ করতে পারবেন, দ্রুত কথা বলতে পারবেন। তো এগুলো আমাদের করতে হয়, এটা না করে শর্টকাট ওয়েতে কখনোই ভাষা শেখা সম্ভব নয়। এটা আমি বলে রাখলাম আপনাদের। তো যারা ভর্তি হতে চান এখনো পর্যন্ত, সেন্ড মানি করে জানায়েন এই নাম্বারে, নাম্বারটা নিয়ে রাখেন। আগামীকালকের ভিতরে করবেন, তাহলে প্রথম থেকেই ধারাবাহিকভাবে করতে পারবেন। আর আগামীকালও সিক্সথ ফ্রি লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে, প্রত্যেকে সেটাই জয়েন করবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট টু অল অফ ইউ। এতক্ষণ ধরে থাকার জন্য আমার সঙ্গে অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আশা করি যতটুকু বললাম আপনারা শিখতে পারছেন। আর আগামীকাল সেম টাইমে জয়েন করবেন। এখন কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আমি রেকর্ডটা অফ করে দেই, আমি রেকর্ড ক্লাস পাঠিয়ে দিব।